আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভাইয়া, শরীরে হাতের স্পর্শ পেলে কি বাচ্চা হয়? গায়ে, পেটে, হাতে এসব কি কারো ছোঁয়া পেলে কি আমি মা হতে পারবো? ফারহান ফারিয়ার কথা শুনে হাবলার মতো করে তাকায় আছে। এটা কোনো লেভেলের কথা। ফারহান তার বিস্ময় কাটাতে না পেরে ফারিহার দিকে প্রশ্নসূচকভাবে তাকিয়ে থাকে। মানে ফারিহা কি বোঝাতে চাচ্ছে সেটা ফারহান বুঝতেই পারে নাই। ভাইয়া, আমি বলতেছিলাম যে শরীরে মানে গায়ে, দুর্বল, পেটে, পায়ে, কপালে কেউ হাত দিলে কি পেটে বাচ্চা আসে? তাহলে কি আমারও বাচ্চা হবে? বলো না ভাইয়া, প্লিজ। ফারহান কেসে ওঠে। ফারিহা এবার ক্লাস 9-এ পড়ে, তার দ্বারা এইসবই সম্ভব। ক্লাস 9-এ পড়লেও বাইরের জগতের কোনো কিছু সম্পর্কে তেমন ধারণা নাই। ফারহান কিছুক্ষণ নিজের মনে হেসে নেয়, তারপর ঠোঁট চেপে ফিক করে হেসে ওঠে। ফারিহা তাকিয়ে আছে দেখে ফারহান নিজেকে ঠিক করে নিয়ে ফারিহার দিকে তাকিয়ে বলে, আরে পাগলি, কি সব বলিস? হ্যাঁ, পেয়ে রাখে কারো বাচ্চা হয় না, তাই সব উল্টাপাল্টা কথা বলিস না। যা গিয়ে ঘুমা, অনেক রাত হয়েছে। আর এসব কাউকে যেন বলিস না, কেমন? আচ্ছা ভাইয়া, কিন্তু আমি না শুনেছিলাম গায়ে স্পর্শ পেলে নাকি বাচ্চা হয়, সে কারণে তোমাকে বললাম। আচ্ছা ভাইয়া, আসি, গুড নাইট। ফারহান মুচকি হেসে সেখান থেকে নিজের রুমে চলে যায়। ফারিহাও নিজের চুলের বিনি ঘুরাতে ঘুরাতে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। আজও ফারিহার ঘুমের মাঝে মনে হচ্ছে কেউ তার শরীরে হাত দিচ্ছে। ফারিহা ভালোভাবে কোলবালিশ জড়াই নিয়ে অন্য সাইড হয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর আবারও পেটে কারো স্পর্শ অনুভব করে। আস্তে আস্তে হাতটা ফারিহার পেটের ভিতর দিয়ে উপরে উঠতে থাকে। ফারিহার এবার ঘুম উড়ে যায়। সে ধরফর করে চোখ খুলে তাকায়, কিন্তু অন্ধকারে কাউকেই দেখতে পাচ্ছে না। ফারিহা উঠতে যাবে এমন সময় কেউ তার শরীরের উপর উঠে বসে। ফারিহা চিল্লাতে যাবে, তার আগেই তার ঠোঁট জোড়া কেউ নিজের আয়ত্তে নিয়ে নেয়। প্রায় 2 মিনিট পর ফারিহার ঠোঁট ছেড়ে দিয়ে যখন পেটে নাক ঘুষতে থাকে, তখন ফারিহা সুযোগ বুঝে চিল্লিয়ে ওঠে। ফারিহা বুঝতে পারে পুরোটা স্বপ্ন ছিল। এর আগেও এমন স্বপ্ন দেখার কারণে সে ফারহানকে এসব বিষয় বলেছিল। তবুও আজ ফারিহা একটু বেশি ভয় পেয়ে যায়, যার কারণে চিল্লিয়ে ওঠে, ভূত ভূত ভূত, এখানে ভূত ছিল। আম্মু আমাকে বাঁচাও, এখানে ভূত ছিল। আম্মু, আম্মু আমাকে ভূত খেয়ে ফেলবে, আমাকে বাঁচাও আম্মু। ফারিহা দরজা খুলে রাত করে ঘুমায়, সেজন্য রুমে আসতে কারো অসুবিধা হবে না। ফারিহার চিল্লানিতে বাড়ির সবার ঘুম হারাম হয়ে যায়। তাড়াতাড়ি ফারিহার রুমে এসে দেখে ফারিহা কাচুমাচু করে ভূত ভূত করতেছে আর কান্না করতেছে। সামনে তাকিয়ে লাইলি চৌধুরীকে দেখে জড়াই ধরে। কি হয়েছে মা আমার? এইভাবে কান্না করতেছিস কেন? ভয় পাইছিস? ভয় পাস না মা, হয়তো স্বপ্ন দেখছিস। আমরা সবাই আছি তো মা, লক্ষ্মী মা আমার, কান্না করিস না। স্বপ্ন দেখছিস হয়তো মা, সব ঠিক আছে, ভয় পাস না। করে ভাবাস কেন? রাতে কি ঘুমোতে দিবি না আমাদের? ভিতরা, তোর থেকে আহাত বেশি সাহস জানিস। ও তো একা একা ঘুমায় এখনো, মাত্র ক্লাস 5-এ পড়ে। আর তুই এত বড় জোয়ান মেয়ে, ভয়ে ভ্যাবা করছিস। মেরিন, কি হয়েছে? মাইর দেবো কিন্তু। যা তুই রুমে গিয়ে ঘুমা, আমি দেখতেছি। ফারহান আব্বু, দেখো তো রুমে বিড়াল আসছিল নাকি, যে আমার সোনা মেয়েটাকে ভয় দেখাইছে। আম্মু, বিড়াল না আম্মু, ভূত ছিল, ভূত। এই দেখো, আমার ঠোঁটে কামড় দিছে আম্মু। আমি এখানে থাকবো না আম্মু, চলো, এই বাড়িতে থাকবো না আমরা। ভাইও, তুমি নিয়ে চলো আমাকে এখান থেকে। ছোট মা, তোমরা সবাই যাও। আম্মু, তুমিও যাও। আর মেরিন, তুই কি করিস? যা এখান থেকে। ছোট মা, আমি দেখতেছি, যাও রুমে গিয়ে ঘুমাও। এমনি তোমার হাঁটুর ব্যথা, এখানে থাকতে হবে না। আমি ফারিয়াকে ঘুম পাড়ায় দিয়ে তারপর যাবো, যাও। আচ্ছা বাবা, তাই করো। তোর ছোট বাবাও অসুস্থ, ঘুমাইছে, আমি যাই। ফারিয়া ভাইয়া আছে, ভয় পাস না মা, ঘুমা। সবাই রুম থেকে চলে যায়। ফারহান একটা ডেভিল মার্কা হাসি দিয়ে ফারিহার পাশে গিয়ে বসে। তারপর ফোন বের করে কার্টুন বের করে ফারিয়ার হাতে ফোনটা দেয়। ফারিহা ফোন নিয়ে কার্টুন দেখতে লাগে। এখন ভুলেই গেছে একটু আগে কি হয়েছে তার সাথে। ফারহান ফারিয়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, এত বড় মেয়ে 2 দিন পর এসএসসি এক্সাম দিবে, সে নাকি বিড়াল ভয় পায়। আল্লাহ! ও হ্যাঁ, এসএসসি কেমনে দিবে? এ তো কেবল 9-এ পড়ে, আর মানুষ বিড়াল শখে পোষে।
আমার বিড়াল ছানাটা যে কি করতেছে আমাকে না পেয়ে আল্লাহ জানে। এই ভিতরামকে আমি ভালো। তুই কবে বড় হবি আমার ভিতরানি বলতো? বিড়াল। ফারিহা চিল্লিয়ে ওঠে। ফারহান ফারিহার দিকে তাকিয়ে দেখে ফোনে কার্টুন দেখতে দেখতে একটা বিড়াল বের হয়েছে, সেটা মিউ মিউ করতেছে। ফারিহা সেটা দেখে ভয় পেয়ে ফোন ফেলে দেয়। ফারহান রাগি চোখে তাকায় ফোনের দিকে, নজর দেয় মেঝেতে পড়ে ফোন 2 টুকরা হয়ে গেছে। ফারিহা ভয় পেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ফারহান ফোনের দিকে তাকিয়ে ভ্যা করে কেঁদে দেয়। এটা তার বার্থডে গিফটে পাইছিল, সব বন্ধুরা মিলে এটা তাকে দিছিল। কত ভালোবাসে এই ফোনটাকে। ফারিহা বুঝতে পারে তার ফারহান ভাইয়া রেগে আছে, এখন রাগের জন্য ভ্যা ভ্যা করতেছে। তাই সেদিকে না তাকিয়ে কোলবালিশ ভালো করে জড়াই নিয়ে ঘুমানোর চেষ্টা করে। একসময় ঘুমিয়ে পড়ে। এইদিকে ফারহান রেগে ফারিহার দিকে তাকায়, দেখে ঘুমিয়ে পড়েছে। তাই কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে দিয়ে নিচের রুমে যায়। এই ফিহু, ফারিহানা আমার ফোনটা ভাঙছে রে, কেমন লাগে বল? আচ্ছা শোন, ওরে এর জন্য শাস্তি দেওয়া লাগতে। ও বিড়াল ভয় পায়, তুই কালকে ওরে ভয় দেখাবি। ও ঘুম থেকে ওঠার আগে আমি তোকে ওর রুমে রেখে আসবো, কেমন? তখনও বুঝবে মজা। শয়তান মেয়ে, আমার ফোন ভাগে। ওর বাপে কি আমারে কিনে দিছিল? ফারহানের বিড়ালটা মিউ মিউ করতে করতে ফারহানের কোলে এসে বসে। ফারহান ওকে হাতে নিয়ে শুইয়ে নিজের বুকের উপর রাখে। এই বিড়ালটাও ফারহানের প্রিয় একটা বিড়াল। ফারিহা বিড়াল ভয় পায়, এই জন্য ফারহানের হাসি পায় খুব। কেউ বিড়াল ভয় পায়? হাউ ফানি। ওয়েট, ফারিহা বিড়াল ভয় পায় এটার কারণ নিশ্চয়ই আছে। কালকে ছোট মাঠ থেকে শুনতে হবে বিড়াল ভয় পায় কেন ফারিহা সেটা। আমার এত সুন্দর বিড়াল, ওর জন্য বাইরে বের করতে পারি না। আগে ওরে বিড়ালের ভয়টা কাটাতে তবে। সকালে মেরিন ফারিহার রুমে এসে দেখে তার ভাইয়ের বিড়াল বেডে চুপ মেরে বসে আছে। মেরিন ভয়ে ঢোক গিলে যদি দেখে এটা ফারিহা, তাহলে বাড়ি চিল্লিয়ে মাথায় তুলবে। মেরিন ভাবে যে ভুল করে ফিহু ফারিহার রুমে চলে আসছে, তাই কোলে নিয়ে ফারহানের রুমে দিয়ে আসে। ফারহান ফ্রেশ হয়ে বের হয়ে এসে দেখে ফিহু রুমে আসে। সে তো ফারিহার রুমে রেখে আসছিল, তাহলে বিরক্ত হয়ে ফিহুকে বকাবকি করে। ওই স্যামরা, তোরে না ফারিহার রুমে রেখে আসলাম, এনে কি করিস তুই? পোলা, তোর নাম যে কেন ফারিহার নামের সাথে মিলাই ফিহু রাখলাম আল্লাহ জানে। তুই যেমন কিউট ফারিহাও তেমন কিউট, বাট আমার কপাল খারাপ। তোরা দুইটাই শয়তানের হাড্ডি। ফারিহা রুম থেকে উঠে দেখে পাশে মেরিন বসে আছে। ফারিহা আর মেরিন সেম ক্লাসে পড়ে। ফারিহার বাবা জিহাদ, মা লাইলি, মেরিন, ফারহান, আহাদ 3 ভাই বোন। বাবা নেই, মারা গেছে অনেক আগে। মা মিথিলা। ফারিহা মেরিনের দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। হাতে ব্রাশ নিয়ে ব্রাশ করতে করতে মেরিনের কাছে আসে। মেরিন রুমের মধ্যে এমন ব্রাশ নিয়ে ফারিহাকে ঘুরতে দেখে ঝাড়ি মারে। ওই ফারিয়া, তুই এমন কেন? পাগলের মতো রুমে ব্রাশ করিস কেন? যা ওয়াশরুমে। স্কুলে যেতে হবে, 7:30 বাজে। 8টা থেকে প্রাইভেট আছে, তাড়াতাড়ি কর তো। যা, নয়তো স্যারের ক্যালানি খেতে হবে। তুই তো গোবর রানী, কিচ্ছু পারিস না। কি? আমি গোবর রানী তাই না? তোর থেকে ভালো পড়তে পারি আমি। শুধু আর্টের টেস্টে 2টা সাবজেক্টে ফেল করেছিলাম, তাই আর কিছু না। আর এইটে A+ পাইছি তো, গায়ে লাগে না? আমি তোর সামনে ছিলাম, নয়তো ফেল করতিস। ডাব্বা খাইতি, ডাব্বা। আমার থেকে বেশি পড়তে পারিস তাই না? এই জন্য আমি গোল্ডেন A+ পাইছি। ফারিহা কাঁদো কাঁদো ভাব করে ওয়াশরুমে চলে যায়। ফারিহা তেমন পড়াশোনা করতে পারে না। মেরিন না দেখানে ফেল মারবে সেটাও নিজেও জানে, কিন্তু প্রেস্টিজের একটা ব্যাপার আছে না। মেরিন নিজের রুমে গিয়ে রেডি হয়ে নেয়। ফারিহাও ফ্রেশ হয়ে এসে একেবারে স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে নিচে নেমে এসে দেখে মেরিন খেতে বসছে। ফারিহা ঠোঁট উল্টায়, তার মানে খাবে না। লাইলা চৌধুরী ঝাড়ি মারা মাত্রই বসে পড়ে খাওয়ার জন্য। দিন দিন চিকন হয়ে যাচ্ছিস তুই ফারিহা, আর এমন খাওয়ার অনিয়ম করলে হবে নাকি? তোর আর মেরিনের জন্য সকাল সকাল রান্না করে আর তুই না খেয়ে যাস। আজ থেকে আমি দেখবো কে না খেয়ে যাস। মেরিন চা খাওয়া হলে ওর, তোদের প্রাইভেটে রেখে এসে আমি আবার কলেজে যাব। বেয়াদব পোলা আমারে খালি দেখে আর কাউকে দেখে না। অনার্স ফাইনাল ইয়ারে পড়ে নিজে তার খোঁজ নাই, আমাদের খোঁজ নাই। মেরিন চল, একা যাব। ওটা বেয়াদ্দব না, বেয়াদ্দব ছিমড়ি। যা ভাইয়া,
তুই বাইক বের কর, আমরা আসতেছি। ফারিয়া তাড়াতাড়ি কর তো, যা, আজকে প্রাইভেটে পরীক্ষা আছে, দিতে না পারলে মার খাইতে হবে। ফারহান বাইকের চাবি হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বাইক বের করে মেরিন আর ফারিহাকে ডাকতে থাকে। ফারিহা আর মেরিন বাহিরে এসে বাইকে চড়ে প্রাইভেট সেন্টারে চলে যায়। গিয়ে দেখে সবাই এসে গেছে। কিছুটা বকা শোনে দুইজন। স্যার প্রশ্ন দিলে ফারিহা প্রশ্ন পড়ে মেরিনের দিকে তাকায়, কিছু কমেন্ট পড়ে নাই। পরীক্ষা শুরু না হতেই ফারিহা মেরিনকে ডাকতে থাকে। স্যার দেখতে পেয়ে মেরিনকে অন্য সিটে বসায় দেয়। ফারিহার চোখে পানি চলে আসে। পাস না করতে পারলে স্যার মারবে। একা একা অনেক কষ্ট করে পরীক্ষা দেয়। 10টা ঠিক আর 2টা উদ্দীপক। পরীক্ষা শেষে ফারিহা মেরিনের সাথে কথা না বলে পরের প্রাইভেটে যায়। কি হয়েছে? কিছু কি লিখতে পারিস না ফারিয়া? এমন করে আছিস কেন? আমার কি দোষ? স্যার আমাকে তুলে দিছে, আমি তো নিজে উঠে যাইনি, বোঝার চেষ্টা কর। ফারিয়া দেখে মেরিনের বলার আগে গাড়ির সাথে ধাক্কা খায় ফারিহা। এবার ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। হাতের চামড়া ছিলে গেছে, পায়ের চামড়া ছিলে গেছে। মেরিন তাড়াতাড়ি উঠিয়ে সিএনজি লোকটাকে গালাগালি করে। সিএনজি ওয়ালা গাড়ি নিয়ে পাকার বার। মেরিন ফারিহাকে একটা ফার্মেসিতে নিয়ে গিয়ে স্যাভলন দিয়ে নিয়ে আসে। পরে আর প্রাইভেট পড়া হলো না, স্কুলে চলে যায়। স্কুলে ক্লাস শেষে বাসায় আসে 4:30 বাসায় গোসল করে রুমে বসে আছে ফারিহা আর চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতেছে। ফারহান কোনো কথা না শুনে ডিটল দিয়ে দিচ্ছে। একদম চুপ, চিল্লাবি না বলে দিলাম। হাত পা কাটার সময় মনে ছিল না যে এখন কান্না করতেছিস? দেখে শুনে চলতে পারিস না? তোদের দুইজনের খবর আছে। আর কি পরীক্ষা দিছিস? হ্যাঁ, 30-এর মধ্যে 10 পাইছিস? পড়াশোনা করতে হবে না তোকে, ছোট মাকে বলে বিয়ে দিয়ে দিব। দাঁড়া, এত বড় মেয়ে, কবে পড়াশোনা শিখবি? হ্যাঁ, ফারহান চিল্লিয়ে কথাগুলো বলল। ফারিহা কান্না করেই যাচ্ছে। ফারহান রেগে আছে বুঝতে পারতেছে মেরিন। বাসায় কেউ নাই। মেরিন, ফারহান আর ফারিহা ছাড়া সবাই ফারিহার নানির বাসায় গেছে। কে জানি মারা গেছে দেখতে। তার উপর এসব দেখে ফারহানও রেগে যায়। ফারহান ফারিয়া আর মেরিনকে বাসায় রেখে মাটি দেওয়ার জন্য চলে যায়। আমি কি করছি? আমি রসায়ন পড়ি না ভাইয়া। ভাইয়া তো জানে, তবুও বকা দেয় কেন? আর স্যার খাতা কেটে ভাইয়াকে রেজাল্ট দিছে কেন? ওই স্যারের কাছে আমি আর পড়বো না। থাক, কান্না করিস না, ভালো করে পড়াশোনা কর প্লিজ। এভাবে আমাকে দেখে আর কতদিন তুই বল? এবার থেকে পড়বি বাসায়, কেমন? যা, কান্না না করে ঘুমা, ব্যথা কমে যাবে। মেরিনও নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। ঘুম থেকে উঠে দুইজনের সন্ধ্যার দিকে। বাড়িতে হইচই শুনে বাহিরে এসে দেখে ফারিহার মা, বাবা, বড় আম্মু সবাই চলে আসছে। সাথে ফারিহার মামাতো, খালাতো, ভাই বোন 4 জন ওরাও আসছে। ফারিহা দৌড়ে গিয়ে তার বোনেদের জড়ায় নেয়। এখন যেন সে হাত পায়ের ব্যথার কথা ভুলেই গেছে। সবাই একসাথে বসে আড্ডা দিতে থাকে। রাত 9টার সময় ফারিহা আর মেরিনকে পড়ার রুমে নিয়ে যায় ফারহান। মেরিন আর ফারিহা তাকিয়ে আছে। আজকে হঠাৎ ফারহান ভাইয়া ওদের পড়ার জন্য ডাকতেছে কেন? ভাইয়া, আজকে কি তুই পড়াবি নাকি? কি মনে করে আজকে পড়ার জন্য ডাকলি আমাদের? বুঝলাম না। আজকে কত মানুষ আসছে, একটু গল্প করব। আজকে পড়বো না, যাই, টাটা। ফারিয়া, আয় তো, পড়তে হবে না আজকে। কোথাও যাওয়া নাই, চুপচাপ পড়তে বস তোরা দুইজন। আজ থেকে বাড়িতে আমি রাত করে 2 ঘন্টা পড়াবো, 9টা থেকে 11টা পর্যন্ত, মনে থাকে যেন। টিচার হিসেবে সব বই পড়াবো, তাই একটা ভুল গেলে কারো মাফ নাই। যা, 9টা 5 বাজে, তাড়াতাড়ি পড়তে বস। না পড়ে উঠে কারো খাওয়া নাই আজকে। আইসি পীর সাহেব। আরো ভালো, নিজের আর পড়তে হবে না। এখন আরো বেশি করে পড়বো না। যেহেতু ভাইয়া পড়াবে সেহেতু মাইর খাইতে হবে না। ইয়াহু আল্লাহ, আপনাকে এতগুলো ভালোবাসা। ফারিহা মনে মনে কথাগুলো বলে পাশ থেকে চকলেট বের করে খেতে শুরু করে। ফারহান দেখতে পেরে স্কেল দিয়ে ফারিহার হাতে একটা বাড়ি দেয়। ফারিহা চিল্লিয়ে ওঠে, সাথে কান্না করে দেয়। তুই কি ভাবছিস আমি পড়াবো বলে আমার সামনে যা নয় তাই করবি? এটা মাথা থেকে ঝেড়ে ফেল দুইজন। আমি এখন তোদের টিচার, সো পড়ার মতো পড়। পড়তে পড়তে কোনো খাওয়া দাওয়া চলবে না, এমনকি পেশাব পায়খানাও বন্ধ। চুপচাপ বই বের কর। ফারিহা কান্না অফ করে বই বের করে পড়তে থাকে। মাঝে মাঝে নাক টানতেছে। এখনো কান্না পাচ্ছে, কিন্তু ফারহানের জন্য কান্না করতে পারতেছে না। ফারিহা মনে মনে ভাবতেছে, ফারহান ভাইয়া তো এমন রাগী ছিল না, তাহলে এমন করতেছে কেন এখন?
তাহলে কি এখন তাকে স্কুলে প্লাস বাড়িতেও এখন পড়ার জন্য মার খেতে হবে? এদিকে মেরিন ভয়ে পড়তে শুরু করে। ফারিহা পড়তেছে কম, ফারহানকে দেখতেছে বেশি। আস্তে আস্তে ফারিহাও আজকে একটু পড়তে পারতেছে। পড়া শেষে দুইজন যখন উঠবে তখন ফারহান ফারিহাকে থাকতে বলে। মেরিন চলে গেলে ফারহান ফারিহাকে বলে, ফারিয়া কি হয়েছে বলতো আমাকে? তখন কাল রাতে তুই আমাকে বললি কেউ স্পর্শ করলে বাচ্চা হয় নাকি? এটা বলার মানে কি? তুই কি কারো স্পর্শ পাস নাকি? হ্যাঁ ভাইয়া, আমার মনে হয় মাঝে মাঝে এমন, কিন্তু পরে ভাবি হয়তো স্বপ্ন। কাল রাতে আবারও এমন হয়েছিল, যার কারণে ভয়ে চিল্লিয়ে উঠছিলাম। আর আম্মু ভাবছে তোমার বিড়াল দেখে ভয় পাইছি। আচ্ছা যা গিয়ে খেয়ে নে, আর কাল যেন পড়ার জন্য ফাঁকিবাজি না দেখি, কেমন? মেরিন কেমন পড়তে পারে দেখিস না। পড়াশোনা কর, তোর নাকি ডক্টর হওয়ার ইচ্ছে আছে, সেটা কি পূরণ করবি না? পড়তে হবে তার জন্য। এখন থেকে পড়, তাহলে পরে আর কষ্ট করতে হবে না। কতদিন অন্যের উপর দিয়ে চলবি? আচ্ছা ভাইয়া, এবার থেকে পড়বো, তবে বলো আর মারবা না। ভুল হলে বুঝাই দিবে। মারলে কিন্তু আমি কান্না করে আম্মুর কাছে বিচার দিব, তখন বুঝবা কেমন মজা লাগে। ফারহান কিছু না বলে মুচকি এসে সেই স্থান ত্যাগ করে। ফারিহা বই ঠিক করে নিচে গিয়ে খেয়ে নেয়। সবাই ঘুমাইছে। ফারিহার খাওয়ার শেষে ফারহান আসে ফোনে কথা বলতে বলতে। ফারিহা উঠে নিজের রুমে চলে যায়। রাত শেষ হয়ে ভোরে সূর্যের আলো ফুটতে শুরু করেছে। ফারিহা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়, তারপর জিমে বের হয়ে পড়ে। আজ শুক্রবার, সেজন্য স্কুল প্রাইভেটের প্যারা নাই। এদিকে ফারহান ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাঁটতে বের হয়। হাঁটাহাঁটি করে বাসায় ফিরবে এমন সময় একজনের সাথে ধাক্কা খায়। সামনে তাকিয়ে মুচকি হাসে। সামনের ব্যক্তিটা তো অনেক অবাক হয়। তারপর ফারহানের বুকে লেপ্টে পড়ে। ফারহানও দুই হাত দিয়ে জড়াই নেয় তনুজাকে। তোমাকে দেখতে পাবো এইভাবে কখনো কল্পনা করি নাই ফারহান। আই মিস ইউ, আই রিয়েলি মিস ইউ। জানো, তোমার কথা বাবা মাকে কত বলি আমি। আজকে এইভাবে তোমার দেখা পাবো সেটা আমার কল্পনাতেও ছিল না। সেই যে ইন্টারমিডিয়েট শেষ করে চলে আসছো, আর কখনো দেখা বা কথা হয়নি। মিস, আমি তো ভাবছি তনুরানী আমাকে সেই দিনের পর ভুলে যাবে। যাই বলো, দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ, আর আগের থেকে চিকন হইছো যে। আর হঠাৎ এইদিকে তুমি? আবু ট্রান্সফার হয়ে এখানে জয়েন করেছে, সেই কারণে সামনে এক্সাম, তবুও আমাকে এই কলেজে ট্রান্সফার হয়ে আসতে হলো। যাক, তোমার সাথে দেখা হয়ে ভালো হলো। চলো কোথাও বসে গল্প করি। চলো মিস তনু। তনুজা, ফারহান, রাতুল তিনজন আগে থেকে অনেক ভালো ফ্রেন্ড ছিল। হঠাৎ একটা ভুলের কারণে তাদের ফ্রেন্ডশিপ থেকে তনুজা আলাদা হয়ে যায়। আর তারপর রাতুল আর ফারহান কলেজ চেঞ্জ করে। ফারহান আর তনুজা নিজেদের মতো গল্প করতে ব্যস্ত। এইদিকে ফারিহা যাওয়ার সময় দেখে তার ফারহান ভাইয়া একটা মেয়ের সাথে বসে গল্প করতেছে। সেটার একটা ফটো ফোনে উঠাই নিয়ে খিলখিল করে হেসে উঠে বাসার উদ্দেশ্যে রওনা হয়। সারাদিন সবাই ঘোরাঘুরি করে আড্ডা দেয়, খাওয়া দাওয়া মজা মস্তি করে দিনটা কেটে যায়। ফারিহার সব ভাই বোন নিজেদের বাসায় চলে যায়। রাতে পড়াশোনা কমপ্লিট করে ফারিহা নিজের রুমে ঘুমাতে যায়। রাত পেরিয়ে যায়, আজ আর রাতে ফারিহা কারো স্পর্শ পায় না। সকালে নিজের রুটিন অনুযায়ী নামাজ, খাওয়া, পড়া, প্রাইভেট স্কুল করে এভাবে 1 মাস কেটে যায়। 1 মাস পরে, আজকে একবার দেখা করতে পারবা ফারহান? দরকার ছিল খুবই, প্লিজ। আর হ্যাঁ, না বলবা না কিন্তু, বলে দিলাম। একটা পাঞ্জাবি পরে আসবা, কালো কালার। কালো কালার থাকলে কালো কালার পরে এসো বিকেলের দিকে এখানে। কেন হঠাৎ এত রং লেগেছে কেন তোমার মনে? বুঝলাম না, কিছু হয়েছে? ও, কিছু হলে এত সাজগোজের কথা আসতো না। আজকে কি কোনো বিশেষ দিন নাকি? আরে না, তুমি আগে এসো তো, তারপর না হয় নিজে বুঝে নিও। তোমার জন্য সারপ্রাইজ আছে। বাসায় বলে এসো, ফিরতে রাত হবে। আজ শোনো, আমার জন্য আসার সময় একটা গোলাপ আনবা প্লিজ। ফারহান কিছু বলবে তার আগেই তনুজা ফোন কেটে দেয়। ফারহান আলমারিতে খুঁজে দেখে কালো কোনো পাঞ্জাবি নেই। বিরক্ত হয়ে মার্কেট থেকে কিনে আনে। বিকালে বাইক নিয়ে দোকান থেকে 2টা ফুল কিনে বেরিয়ে পড়ে তনুজার বলা ঠিকানা অনুযায়ী। গিয়ে দেখে তনুজার একটা ছেলে বসে আছে এক জায়গায়। ফারহানকে দেখে তনুজা উঠে আসে। ফারহান ফুলগুলো তনুজার হাতে দেয়। সাইডে থাকা ছেলেটা এভাবে দেখে সেই স্থান ত্যাগ করে। ফারহান ভ্রু উঁচু করে তনুজার দিকে তাকায়। আর বলো না, আসো আগে বসো, তারপর তোমাকে আমি সব বলছি। ওই ছেলে পরিবার থেকে আমাকে দেখতে আসছিল, তো আমাকে সবাই পছন্দ করেছে,
আমি ছেলেটাকে মিথ্যা বলেছিলাম যে আমি রিলেশন করি, তো এখন বলে বিএফকে দেখাও। আমার তো বিএফ নাই, তাই এইভাবে তোমাকে হাজির করলাম। বুদ্ধিটা কেমন হয়? ভালো। কালো শাড়ি আজকে একদম ম্যাচিং দেখতেছি। যাই হোক, রিলেশন করো না নাকি এটাও বিশ্বাস করতে হবে। আর তোমার কি রাতুলের সাথে আজকে কথা হয়েছিল? এসব রাখো তো, আমি রিলেশন করি না। আর একটা কথা, তনুজা ফারহানের সামনে হাঁটু গেড়ে বসে ফারহানকে প্রপোজ করে বসে। ফারহান অবাক হয়ে তনুজার দিকে তাকিয়ে থাকে। তনুজা তখন বসে থেকেই বলতে শুরু করে। ফারহান, মনে আছে আজ থেকে 3 থেকে 5 বছর আগের কথা? তুমি আমাকে প্রপোজ করেছিলে, তখন আমি তোমাকে রিজেক্ট করার কারণে কলেজ চেঞ্জ করেছিলাম। সেদিন বাসায় যাওয়ার পর খুব খারাপ লাগে। আস্তে আস্তে আমি বুঝতে পারি যে তোমার মতো আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু নিজের কাছে নিজের জেদের জন্য দমেছিলাম। কিন্তু সেদিন দেখার পর আবারও সেটা মাথা চেড়ে দিয়ে ওঠে। প্লিজ অ্যাকসেপ্ট মি। তুমিও তো আমাকে ভালোবাসো ফারহান। ফারহান কি বলবে ভেবে পায় না। একবার ভাবে অ্যাকসেপ্ট করবে, আর একবার ভাবে যে না, এটা ঠিক হবে না। কিন্তু তনুজার প্রতি ফারহানের দুর্বল থাকার কারণে ফারহান প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। তনুজা খুশি হয়ে ফারহানকে জড়ায় ধরে। ফারহান আর তনুজার রিলেশনে 6 মাস চলে যায়। এদের রিলেশন দেখলে কেউ বলবে না যে এরা জিএফ বিএফ। বন্ধুরা যেমন ঠিক তেমন, কথা বলা, কেয়ারিং আর কিছুই না। ফারহানদের ফাইনাল ইয়ার এক্সাম শেষ। কয়েকদিন পর মাস্টার্সের ভর্তির পরীক্ষা। এইদিকে আর 2 দিন পর ফারিহা আর মেরিনের 9-এর এক্সাম। ফারিহা এবার পড়াশোনায় অনেক মনোযোগী হয়েছে, তবুও এতটা পাকা হয় নাই রসায়নে। বাকি সব সাবজেক্টে এখন পাকা। ফারহান পড়াতে বসে 2 জনকে, তখন তনুজার ফোন আসে। ফারহান ফোনটা সাইলেন্ট মোডে রেখে আবার পড়ানোর দিকে মন দেয়। তখন মেরিন বলে, ভাই একটা কথা বলি, তোমার ফোনে না একটা আপুর পিক দেখেছি। আপুটা অনেক সুন্দর। কে ওই আপুটা? আর সেদিন না তুই যখন ওই রুমে ছিলিস না, তখন একজন ফোন করেছিল, তনু দিয়ে সেভ করা। ফোন রিসিভ করা মাত্র বলতেছে, ফারহান বেব আই লাভ ইউ। কি তুই এসব দেখছিস আমার ফোনে? কারো ফোনে হাত দেওয়ার আগে পারমিশন নেওয়ার দরকার, জানিস না? তোকে কে বলছে আমার ফোনে হাত দিতে? আর একদিনও যেন আমার ফোনে হাত দিয়া না দেখি। আরে ভাইও, রাগ করার কি আছে? আমি তোমাদের একদিন একসাথে দেখেছি। ভাইয়া, ওইটা কি তোমার জিএফ? অনেক সুন্দর আছে কিন্তু। তবে রে, যা এখান থেকে, তোদের পড়ানোর মুড নাই আমার। ফারিহা আর মেরিন রুম থেকে দৌড় দেয়। ফারহান হেসে ওঠে। পরক্ষণে নিজে গম্ভীর হয়ে যায়। তনুজার সাথে সে রিলেশনে আছে কিনা সেটা নিজেরই অনেক সন্দেহ। কেমন যেন তনুজার সাথে সে নিজেকে মেনে নিয়ে চলতে পারতেছে না। এমন সময় ফারিহা আবার এসে ফারহানের সামনে বলতে লাগে, আচ্ছা ভাইয়া, ধরো কাউকে দেখে নিজের বুকের মাঝে টিপ টিপ ব্যথা সৃষ্টি হয়। তাকে দেখলে নিজের সব ক্লান্তি দূর হয়ে যায়। সারাদিন তাকে একবার না দেখতে পেলে নিজেকে পাগলের মতো লাগে। তার ঠোঁটের হাসি দেখার জন্য মন উতলা হয়ে ওঠে। তাহলে সেটাকে কি বলে? ভালোবাসা, প্রেম, এটা একটা নেশা যেটা মানুষকে নিঃশেষ করে দেয়। এই নেশা কাটাতে কাটাতে মানুষ নিঃস্ব হয়ে যায়, তবুও এই মায়া কাটে না। এটাই হচ্ছে আসল ভালোবাসা। ফারহান আনমনে কথাগুলো বলে ফারিহা দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ফারহানের ধ্যান ভাঙে সে এতক্ষণ কি বলতেছিল। আর ফারিহাই বা এসব জানতে চাইলো কেন? তাহলে ফারিহা কি কারো প্রেমে পড়েছে? কেমন যেন এসব ভাবতে ফারহানের খারাপ লাগতে শুরু করে। একদিকে ফারিহা নিজের রুমে গিয়ে ভাবতে থাকে, আর নিজে নিজে বিড়বিড় করে বলে, তাহলে আমি কি ফারহান ভাইয়ার প্রেমে পড়েছি? আচ্ছা, এই ভালোবাসাটা কেমন, কিভাবে সৃষ্টি হয়? ভাইয়ার তো জিএফ আছে, তাহলে আমার কি ভাইয়াকে নিয়ে ভাবা উচিত হবে? ফাতিহা, তুই ছোট, এসব ভাবিস না, ঘুমা তুই। কি খবর শোনা তোমার? সকালে কথা হয়েছে আর কথা বলো নাই। এত ব্যস্ত নাকি? ফোন দিলাম, ফোনও ধরো নাই। কি এমন করছিলে তুমি? হ্যাঁ, আমার ফোনটা ধরার সময়টাও কি পাওনি তুমি? তেমন না তনু, ফারিহা আর মেরিনকে পড়াচ্ছিলাম তো সেই জন্য। আর 2 দিন পর ওদের এক্সাম। আচ্ছা, কেমন আছো? এসব বাদ দাও। মাস্টার্স পড়বা নাকি? পড়বো না, বিয়ে করব। দেখো, আমি এত জানি না। কাল সবাইকে নিয়ে আমাদের বাসায় আসবে, আর না হলে বিয়ের কথা বাসায় বলে দিবা। বেশ, মেয়ে মানুষ কত পড়বে? আমাকে অনেক পড়াইছে, আর না, এখন বিয়ের জন্য ছেলে খুঁজতে চাপু। ফারহান বিয়ের কথা শুনে কেসে ওঠে। বিয়ে?
এত তাড়াতাড়ি বিয়ে, সেটাও নাকি ফারহান। ফারহান কিছু বলবে তার আগেই ঘুটঘুটে অন্ধকার ঘর, সারা রুমে রক্তের বন্যা বয়ে চলেছে। ফ্যানের সাথে একটা লাশ ঝুলে রাখা আছে। ফারিহার শরীরে পানির মতো কিছু পড়ার কারণে ঘুম ভেঙে যায়। গায়ে কি পড়তেছে সেটা বোঝার জন্য গায়ে হাত দেয়। হাত দিয়ে চ্যাটচ্যাটে কিছু বুঝতে পারে কি সেটা ক্লিয়ার ভাবে দেখার জন্য লাইট জ্বালায়। তারপর জোরে চিল্লিয়ে ওঠে। ফারহান তখন তনুজার সাথে কথা বলছিল। ফারিহার চিল্লানি শুনে ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি ফারিহার রুমে আসে। এসে দেখে ফারিহা সেন্সলেস হয়ে আছে। এর মাঝে সবাই রুমে হাজির। ফারিহার যখন সেন্স ফিরে তখন পাশে তার মাকে দেখে জড়াই নিয়ে ভয়ে ডুকরে কেঁদে ওঠে। মা, শান্ত হ। কি হয়েছে বল আমাকে। কান্না করিস না, ঠিক হ। তারপর বল কি হয়েছে। কি দেখে ভয় পেয়েছিস মা, বল আমাকে। গায়ে জ্বর আসছে তো, কি হয়েছে বল মা। আম্মু 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 লাশ লাশ, এখানে লাশ ছিল আম্মু, আম্মু লাশ। আমার রুমে ফ্যানের সাথে লাশ ঝুলেছিল আম্মু। চোখ ছিল না, রক্ত রক্ত দেখো আম্মু, আমার শরীরে রক্ত পড়ছে। আরে মা, শান্ত হ আগে মা। দেখ, তোর দিকে তাকিয়ে দেখ। কই রক্ত মা? নাই তো কিছু। ঠিক আছিস তো তুই মা? কি বলছিস এসব? আর লাশ কই পাবি মা? তুই তো রুমে আছিস, দেখ ভালো করে। কোথাও রক্ত নাই মা, তুই হয়তো স্বপ্ন দেখছিস মা। কি হয়েছে তোর? দেখ, কিছু নাই তোর সামনে। আম্মু আমি সত্যিই বলতেছি, এখানে রক্তের লাশ ছিল। আমার ফ্যানের সাথে লাশ ঝুলেছিল আম্মু। বিশ্বাস করো, আমি স্বপ্ন দেখি নাই। আমার শরীরে পানির মতো কিছু পড়ায় ঘুম ভেঙে যায়। পরে লাইট জ্বালিয়ে দেখি ফ্যানের সাথে একটা লাশ, আর সারা রুমে রক্তের বন্যা। ফারিহার আব্বু ফারিহাকে জড়াই নিয়ে মাথায় হাত বুলাতে থাকে। ফারিহা অনেক ভয় পাইছে, সেটা তাকে দেখে বোঝা যাচ্ছে। ফারহান এতক্ষণ সব দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। মেরিন, ফারহানের মা সবাই নিজের রুমে যায় ফারিহাকে সান্ত্বনা দিয়ে। ফারিহার মা আর বাবা ফারিহার সাথে থাকে। ফারিহা এক সময় তার বাবার বুকেই ঘুমিয়ে পড়ে। ফারিহার মা বাবা ভাবতেছে হঠাৎ করে মেয়েটার কি হলো, এমন ভয় পেয়ে উঠে কেন। ফারিহা ঘুমানোর পর ফারিহার বাবা নিজের রুমে গিয়ে ঘুমায়। ফারিহার মা ফারিহার কাছেই থাকে। সকালে উনি উঠে নিজের কাজে চলে যায় আর ভাবে ফারিহাকে ডাক্তার দেখাবে। কাল এক্সাম, তার উপর আজকে অসুস্থ হয়ে পড়েছে। সেই কারণে ফারিহাকে নিয়ে তিনি ডাক্তারের কাছে যায়। কিছু চেক আপ করানোর পর ডাক্তার বলে, এটা মনে হয় ভ্রম ছিল আপনার মেয়ের। হয়তো ভূতের গল্প পড়েছে বা মুভি দেখেছে, যার কারণে এমন হয়েছে। চিন্তা করবেন না, এমনি ঠিক হয়ে যাবে। আর এই মেয়ে, তুমি শোনো, আজ থেকে আর ভূতের ছবি গল্প পড়বা না। আর পড়লেও তা নিজের মাঝে কল্পনা করবো না যে কেমনে কি হচ্ছে, ওকে? মানে ডক্টর আপু, আমি না ভূতের একটা গল্প পড়েছিলাম, এমন যে ঘুম থেকে উঠে আর আর কখনো পড়বো না। সব দোষ ফারহান ভাইয়ার। ভাইয়া গল্প লিখেছে ভূতের, আর আমি ভয় পাইছি। ভাইয়া শুধু রহস্য গল্প লেখে। আগে বললে তোকে ওখানেই ফেলে রাখতাম। আমি ভাবছি কি না কি হয়েছে, আর এখন কি শুনি উনি কল্পনা করে। আর কি কি কল্পনা করবি? এতদিন এসে বলিস আম্মু আমি প্রেমে পড়েছি, আম্মু আমার বাচ্চা হয়েছে। বাসায় চলো আজ থেকে, বাসায় চল, আজ থেকে তোর ফোন চালা বন্ধ। ফারিহা মুখ ভেঙচি দেয়। বাসায় এসে দেখে ফারহান বিড়াল নিয়ে খেলতেছে। ফারিহা ভয়ে লাইলি চৌধুরীর পিছনে লুকিয়ে পড়ে। সেটা দেখে ফারহান বিড়ালটাকে কোল থেকে নামিয়ে দিয়ে রুমে যেতে বলে। যখন যায় তখন ফারিহা ফারহানের কাছে গিয়ে ফারহানের বুকে একটা কিল মারে। ফারহান ধড়াম করে পড়ে যায় মেঝেতে। ফারহান সেটা দেখে কিছুক্ষণ ফারিহার দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, ওই তুই গল্প পড়ে পড়ে কি এটা শিখছিস যে বুকে কিল মারবি আর নায়ক বলবে আহ তোমার নরম হাতের মাইর আমার একটু লাগে না? এই মাইরে আমাকে ফেলাতে পারবা না। চুপ বেয়াদব মেয়ে, আমি নায়ক না এইভাবে কেউ বুকে কিল মারে? লাগে না নাকি? শরীর দেখতে চিকনা, কিন্তু শক্তি দেখি ভালোই তোর। তোমার গল্প পড়ে আমি কি সব আজে বাজে ভাবনা মাথায় আনি জানো ভাইয়া। সেই জন্য আমি কাল ভয় পাইছি। কালকে তোমার গল্পের পার্ট পড়ছিলাম, আর কিল মারাটাও তোমার একটা গল্পের পাইছিলাম, সেটাই ট্রাই করলাম। খাইছি তোরে আজ আমি। দাঁড়া, মাগো আমার কোমর গেল গো। ওই কুত্তি, তোরেকে আমি একবারও বলছি আমার গল্প পড়তে? আমার ভালো লাগে তাই লেখি, তোর কি? হ্যাঁ, আমি তো সেই দিনই বুঝছিলাম যেদিন তুই আমাকে বলছিস যে ভাইয়াকেও স্পর্শ করলে কি বাচ্চা হয়। কারণ আমি এমন একটা গল্প লিখছিলাম যে সিসি চাচি দেখো তোমার কাণ্ড, আমাকে ফেলে দিল। তোরা যা ভালো বুঝিস কর, আমি তোদের মাঝে নাই।
আর কিসের ভয়ের গল্প লিখিস তুই? হ্যাঁ, ফারিহা ভয় পাইছে সেসব নিয়ে। এমন ভয়ের গল্প লিখবি না তুই। আর একবার ভয় পাই যদি ফারহা, তাহলে তোর এই বাড়ির ভাত বন্ধ। লে হালুয়া, 1 বছর থেকে গল্প লিখতেছি, কত কষ্ট করে পেজে 50,000 ফলোয়ার বানাইছি। আমার পাঠক পাঠিকারা কত ভালোবাসে, আর আমি নাকি এই কুর্তির জন্য গল্প লেখা বন্ধ করব? তুই আর আমার গল্প পড়বি না বলে দিলাম। তোরে আমি গল্প পড়তে বলছি নাকি? হ্যাঁ, তোমার গল্প সামনে আসে কেন? আমি আসতে বলছি নাকি? হ্যাঁ, আসে বলেই তো পড়ি। তুই ফলো করছিস কেন? হ্যাঁ, ফলো ক্যান্সেল কর, তাহলে আর তোর সামনে পোস্ট যাবে না। যা। এসব নিয়ে এক পর্যায়ে ফারিহা আর ফারহানের মধ্যে ঝগড়া লেগে যায়। সবাই ওদের চিল্লাচিল্লিতে নিচে এসে দেখে এ উপরে ঝাড়ু পিটা করে, ও পরে জুতা পিটা করে। ফারিহা পারতেছে না, তাই এবার একটা লাঠি নিয়ে আসে। যে লাঠি দিয়ে বাড়ি মারবে তখনই ফারহান ও মাগো বলে চিল্লিয়ে ওঠে। বাড়ির সবাই এদের কাণ্ডে হাসতে থাকে। যখন বুঝতে পারে ফারিহা বেশি রেগে গেছে, তখন ফারিহার থেকে লাঠি কেড়ে নিতে যায়, কিন্তু পায় না। তখন ফারহান বুদ্ধি করে বিড়াল বলে চিল্লিয়ে ওঠে। ফারিহা বিড়ালের কথা শুনে লাঠি ফেলে দেয়, আর লাঠিটা এসে লাগে নিজের পায়ে। ফারিহা পা ধরে বসে পড়ে আর কান্না করতে থাকে। দেখ, অন্যের জন্য খাল খুললে নিজে সেই খালে পড়তে হয়। এটা তো আজ সত্যি হলো, তাই না? আমাকে মারতে আসছিলি, এখন বসে বসে কান। আহ, কি যে মজা লাগে। আর একদিন আমার গল্প নিয়ে লাগলে তোকে উগান্ডা পাঠিয়ে দিব। ভাগ। ফারহান, তোকে দেখলে কি কেউ বলবে তুই বড় হয়েছিস? এমন বাচ্চাদের মতো ঝগড়া করিস কেন বলতো তুই? ফারিয়া মা, কাঁদিস নাই, কিছু হয়নি। বরফ দিলে ঠিক হয়ে যাবে মা। বড় হয়েছিস, এমন বাদরামো করলে হয় মা? তুই বল। ফারিহা কিছু বলে না, মন খারাপ করে বসে থাকে সেখানে। রাতে ফারিহা যখন শুয়ে আছে, তখন বাহিরে ফারহান ফারিহার আম্মুর কাছে যায়, এটা শোনার জন্য যে ফারিহা বিড়াল ভয় পায় কেন। কোনো মেয়ে বিড়াল ভয় পায়, এটা হাস্যকর। চাচি শোনো, ফারিহা বিড়াল ভয় পায় কেন? কোনো মানুষ আবার বিড়াল ভয় পায় নাকি? আমি তো এই নতুন দেখতেছি যে কেউ বিড়াল ভয় পায়। তাছাড়া আমার তো মনে আছে ফারিহা ছোট থাকতে বিড়াল নিয়ে খেলতো। তাহলে সময় বাবা, সময়। সময়ের সাথে সাথে সব বদলে যায়, তোর মনে নাই? সেই জন্য আর কি। ফারিয়া ছোট থাকতে দুইবার বিড়াল হাঁচড় মেরেছিল, তার থেকে ভয় পাইছে। আর তখন তো এমন সবাই বিড়ালকে ভ্যাকসিন দিত না, তাই বিড়ালের হাঁচড়ের জন্য ফারিয়াকে ইঞ্জেকশন দিছিল, সেখান থেকে ভয় পাইছে। আচ্ছা, বুঝলাম এবার মহারানী ভিক্টোরিয়া কেন বিড়াল ভয় পায়। কিন্তু আমার বিড়ালকে তো ভ্যাকসিন দেওয়া আছে, 1000 দিলে কিছু হবে না। আচ্ছা আসি, তোমার মেয়ের ভয় আমি কাটাই দিব খুব শিগগিরই, কেমন? ফারহান নিজের রুমে গিয়ে কিছুক্ষণ তনুজার সাথে কথা বলে, তারপর রাতে একটা গল্পের পার্ট পোস্ট করে। গল্প লেখা যেন ফারহানের একটা নেশার মতো, যে প্রতিদিন একটা পর্ব না দিলে তার ঘুম হয় না। ফারহান পোস্ট করা মাত্র প্রথম রিয়াক্টটা ফারিহার পায়। ফারহান অবাক হয়, এখনো ঘুমায় নাই ফারিহা, আর বারণ করার পরও গল্প পড়তেছে। ফারিহা শুয়ে আছে, হঠাৎ করে বুঝতে পারে তার পাশে কেউ আছে। ফারিহা গুরুত্ব দেয় না, ভাবে হয়তো এটাও গল্পের ইফেক্ট। ফারহান ফারিহার দিকে তাকায়, একটা জ্যান্ত মানুষ তার পাশে, আর মেয়ের কোনো খেয়াল নেই। ফারহান বিরক্ত হয়ে ফারিহার চুল টেনে ধরে। ফারিহা আহ করে হালকা চিল্লিয়ে ওঠে, ফারহানের দিকে তাকায়। ও, আজকাল কি না ঘুমাতেও কি স্বপ্ন আসা শুরু করে দিছো জানছো? হ্যাঁ, এটা কি ঠিক বলো তো? তোমার জন্য ঘুমিয়েও ঘুমাতে পারি না, আর এখন জেগে থাকতেও এসে জ্বালাচ্ছ আমাকে। যাও নিজের রুম থেকে গিয়ে ঘুমাও, নয়তো ঝাড়ু দিয়ে পিটাবো। ফারহান কেসে ওঠে। ফারিহা তাকে কি বলতেছে সব? স্বপ্নে দেখে তাকে আর কি ঝাড়ু পিটা করবে? এটাও সম্ভব? ফারহান এবার রেগে যায়, তাকে ঝাড়ু পিটা করবে। হঠাৎ করে ফারিহার ফোন কেড়ে নেয়। এবার ফারিহার ধ্যান ভাঙে। ভাইয়া, তুমি এখানে কি করতেছো? কি হয়েছে বলো, কোনো দরকার নাকি? হ্যাঁ, কি হলো বলো। আর আমার ফোন আমাকে দাও বলছি, ফোন কেড়ে নাও কেন? হ্যাঁ, তুই আবার গল্প পড়ছিস কেন? হ্যাঁ, তোকে না বারণ করছি? তুই রহস্যের গল্প পড়ে ভয় পাস, তবু পড়িস কেন? ফারিয়া ভয় পাবি বোঝার চেষ্টা করছো না? আচ্ছা শোন, কাউকে ভালোবাসিস? তোমাকে তো বাসি ভাইয়া। কেন বলো তো? এটা কেমন কথা? হঠাৎ তুমি কি পাগল হচ্ছ নাকি? হ্যাঁ, যাও ঘুমাবো, ঘুম ধরছে আমার খুব। আজকের পর্বটা সেই ছিল, তবে একটু ভয় লাগছে আমার। আমাকে না তো তুই রিলেশন করিস কিনা সেটা শুনতে চাইছি আমি। সেটা বল যে তোর কি কোনো বিয়ে পাচ্ছে? আর থাকলে কি করে? বাসা কই? কোন ক্লাস? হ্যাঁ, আব শালা,
তুই আমাকে ঘুমাতে দিবি কিনা বলতো, বিরক্ত। এবার ফারহানকে জড়াই নিয়ে শুয়ে পড়ে। ফারহান ফারিয়াকে ধাক্কা দিয়ে সরাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। ফারিয়া এবার চোখ মেলে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে। ফারহান ভাইয়া, আমি তোমার প্রেমে পড়েছি, আমি তোমাতে মরেছি ভাইয়া। এক মারাত্মক নেশা জেগে বসেছে আমার মনে তোমাকে পাওয়ার জন্য। তুমি অন্য কারণ না ভাইয়া, তুমি আমার হবে, আমার, শুধু আমাকেই ভালোবাসবে তুমি। তোমাকে চাই আমি ভাইয়া, সত্যি অনেক ভালোবাসি। ফারিয়ার ঘুম ভাঙে বিড়ালে মিউ মিউ ডাকে। চোখ খুলে দেখে তার উপর বিড়াল বসে আছে আর তার দিকে তাকিয়ে মিউ মিউ করতেছে। ফারিয়া আর ভয়ে চিল্লাতেও পারে না যদি কামড় দেয়। ফারিয়া এই দিক সেদিক তাকাতাকি করে, দেখে ফারহান সোফায় বসে তার দিকেই তাকিয়ে আছে। ফারিয়া কান্না করে দেয় আর বিড়াল নামতে বলে। ফারহান গুরুত্ব না দিয়ে সে ভাবেই বসে আছে। এ সময় বিড়াল নেমে ফারিয়ার মুখের সাথে মুখ ঘষে। ফারিয়া এবার বিড়াল সরানোর জন্য হাত দেয় বিড়ালের গায়ে। হাত দিয়েই ভয় কেটে যায়। ফারিয়া হেসে বিড়ালকে টোকা দিতে থাকে। না কিছু বলতেছে না বিড়ালটা। এবার ফারহান উঠে এসে বিড়ালকে করে নেয়। ফারিয়া ফারহানকে জড়াই ধরে। ভাইয়া দেখো, তোমার ফিহু আমাকে কিছু করে নাই, তোমার ফিহু অনেক ভালো। কি মজা, কি মজা। এবার থেকে আমিও ফিহুর সাথে খেলবো। যাই ফ্রেশ হই, এক্সাম দিতে যেতে হবে, টাটা। 2 দিন পর ফারিয়া যখন শুয়ে আছে তখন কেউ একজন ফারিয়ার রুমে প্রবেশ করে চুপি চুপি। ফারহান লুকিয়ে ফারিহার রুমে আসে। আসার পর ফারিহার ডায়েরি খুঁজে বের করে, কিন্তু না, ডায়েরিতে কিছু লেখা নেই। তারপর বিরক্ত হয়ে ফারিহার পাশে গিয়ে খাটে হেলান দেয়। এরপর ফারিহার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, এই মেয়ে, তুই আমাকে এভাবে কাছে টানিস কেন? হ্যাঁ, আমার জিএফ থাকার পরেও বারবার তোর কথা মনে হয় আমার। বেশিরভাগ সময় তো আমি তোকে নিয়ে সবার সাথে গল্প করতে ব্যস্ত থাকি। তুই কাউকে ভালোবাসিস সেটা শোনার পর থেকে কেমন জানি বিরক্ত লাগতেছে, জানিস? আমি কি করব তুই বল না রে। আমি কি তোর প্রতি দুর্বল হচ্ছি নাকি? এটা তো উচিত না। আমি তো তনুজাকে ভালোবাসি। উফ ফারিয়া, তুই সামনে থাকলেই এখন আমার বিরক্ত লাগে। কেন জানিস? কারণ তুই সামনে থাকলে তোকে নিয়ে সারাদিন ভাবি, তোর কথা আমার মাথায় আসে বারবার। ফারহানের এসব বলতেও বিরক্ত লাগতেছে। ফারিহার দিকে তাকিয়ে দেখে পেটের উপর থেকে কাপড় অনেকটা সরে গেছে। সেই দিকে তাকিয়ে ফারহান নিজের চোখ সরিয়ে নেয়। পরে আবার সেই দিকে তাকিয়ে গেঞ্জিটা নামিয়ে দিতে লাগে। ফারিহা নড়ে ওঠে। ফারহান তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যায়। রাত 1টা। ফারহান শুয়ে আছে, পাশে তার বিড়ালছানা ঘুমিয়ে আছে। হঠাৎ করে ফারহান বুঝতে পারে কেউ তার কপালে হাত দিচ্ছে। ফারহান নিজের ভ্রম ভেবে নড়ে চড়ে আবারও শুয়ে পড়ে। হঠাৎ করে বুকে ঠান্ডা কিছু অনুভব করে। এবার ফারহান চোখ খুলতে চায় কিন্তু পারে না। কিছুক্ষণ পর ঠোঁটে ব্যথা পেয়ে চোখ বন্ধ করে নেয়। আস্তে ব্যথাটা কমলে চোখ খুলে রুমের লাইট জ্বালায়। না, রুমে কাউকে দেখতে পায় না। ফারহান মাথায় হাত দিয়ে বসে পড়ে। এত তাড়াতাড়ি রুম থেকে কেউ যাবে কিভাবে? আর রুমের দরজা বন্ধ, তাহলে রুমে আসছিল কে আর কিভাবে? আমি পাগল হলাম নাকি? আমি একটা ছেলে মানুষ, আমার রুমে কে আসবে? আর ঠোঁট ব্যথা করতেছে কেন? হাতে কি এটা? ফারহান নিজের হাতটা চোখের সামনে ধরে। নখে রক্ত লেগে আছে। তার মানে কি কেউ রুমে আসছিল নাকি? কিন্তু কে আসবে? নাকি ফারহান ঘুমের মাঝে কিছু কল্পনা করে নিজেই নিজের ঠোঁটে কামড় দিছে? হ্যাঁ, হতেও পারে। সেটা ভেবে ফারহান রুমের লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। এর মাঝে 1 মাস চলে যায়। ফারিহার এক্সাম শেষ, এখন ফ্রি বললেই চলে। একা একা এক্সাম দিয়েছে, তবে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। এর মাঝে ফারহানের একটা রাত বাদ যায়নি কারো স্পর্শ না পেয়ে থাকা। প্রতি রাতে স্পর্শ অনুভব করে, মনে হয় কেউ তাকে ফলো করে আর রাতে কেউ থাকে পাশে, কিন্তু বুঝে উঠতে পারে না। সারাদিন ক্লান্ত থাকার কারণে রাতে ঘুমে আর চোখ খুলতে পারে না। আজকে অনেক রাত করে ঘুমায় ফারহান। রাত তখন 2টা হবে। ফারহান শুয়ে আছে, তখন একজন ধীর পায়ে ফারহানের রুমে প্রবেশ করে। তারপর ফারহানের বুকে মাথা রাখে কিছুক্ষণ। মাথা তুলে ফারহানের দিকে তাকিয়ে ফারহানের ঠোঁটে নিজের ঠোঁট লাগিয়ে একটা সেলফি উঠায়। অন্ধকারে যা উঠছে সেটাই। তারপর ফারহানের হাতের উপর নিজের হাত দিয়ে চাপ দেয়। ফারহান নড়ে ওঠে। অচেনা ব্যক্তিটা এবার ফারহানের ঘাড়ের দিকে তাকিয়ে একটা জায়গা ঠিক করে নিয়ে জোরে কামড় বসায় দেয়। ফারহান চিল্লিয়ে ওঠে। বুঝতে পারে কেউ রুম থেকে চলে যাচ্ছে। ফারহান ব্যথায় কুঁকড়ে ওঠে। ঘাড়ে হাত দিয়ে বুঝতে পারে রক্ত বের হচ্ছে।
ফারহান তুই ঠিক আছিস ব্রো? কুল কুল, এসব কি হচ্ছে আমার সাথে? আজব তো, এসব সত্যি নাকি? আমার সাথে কি এসব করবে? আমার মাথা ঠিক আছে তো? ঘাড়ের একই অবস্থা হয়েছে। কে আসছিল আমার রুমে? আর এটা কি? ও, এটা তো চিঠি। ফারহান ঘাড়ে কামড়ের জায়গায় আবার হাত দেয়, একদম রক্ত বের হচ্ছে। কত জোরে কামড় দিলে এমন হয় বলা দেয়। আর গরুর দাঁত নাকি? ফারহান নিজে নিজে সব বিড়বিড় করে আর পাশ থেকে চিঠিটা নিয়ে পড়তে থাকে। ফারহান চিঠি পড়ে মাথা চেপে ধরে বসে আছে। তার ধারণার মধ্যে পড়তেছে না এটা কার কাজ, আর নিশ্চয়ই এটা একটা মেয়ে। কিন্তু কে এই মেয়ে? ফারহানের তখন হুট করে একটা কথাই মাথায় আসে, আর ধীরে ধীরে বলে, আমি একটা গল্প পড়ছিলাম। গল্পের নাম অজানা স্পর্শ ছিল। লেখিকা ফারহানা জান্নাত ছিল। ওনার লেখা গল্পে আমি এমন দেখছিলাম, নায়ক নায়িকার সাথে এমন চুপি চুপি দেখা করত, আর নায়িকার শরীরে কেউ হাত দিলে এমন করত, যেই জায়গায় হাত দেয় সেই জায়গা কেটে দিত। তাহলে ফারহান জোরে আহ বলে চিল্লিয়ে ওঠে। সে নিজে ভয় পেয়ে যায় সেই কথা মনে হতে। গল্পটা ফারহান পড়েছিল, স্যাড এন্ডিং ছিল। সে যেন গল্পের মধ্যে ঢুকেছিল। হঠাৎ তার সাথে এমন হচ্ছে কেন? নাকি এটা তার ভ্রম, সেই গল্পের কথা ভাবতেছে বলে কি এমন হচ্ছে? ফারহানের চিল্লানোর কারণে ওর আম্মুর ঘুম ভেঙে যায়। ফারহানের রুমে এসে নক করে। ফারহান গিয়ে দরজা খুলে দেয়। মামুনি, তুমি এত রাতে এখানে কি করতেছো? কোনো সমস্যা হয়েছে নাকি মামুনি? মেরিনের কিছু হলো নাকি আবার? না বাবা, তুই মনে হয় চিল্লালি তাই আসলাম। কি হয়েছে বাবা? কোনো সমস্যা নাকি? এমন চিল্লালি কেন? কি হয়েছে তো? না মামুনি, তেমন কিছু না। আচ্ছা মামুনি, যদি কিছু মনে না করো তাহলে একটু আমার ঘাড়ে দেখে বলবা কি হয়েছে আমার ঘাড়ে, বা কোনো কিছু আছে নাকি? যাই থাকে একটু বলবা প্লিজ। ফারহান, এটা কি বাবা? রক্ত বের হচ্ছে তো। কিভাবে কাটলি সোনা আমার? দেখি দেখি। এত বড় ছেলে কেমনি কি করিস? হ্যাঁ, ঠিকভাবে থাকতে পারিস না তুই? কিভাবে কাটলি বলতো? দাঁড়া, মলম এনে লাগাই দিই আমি। ফারহানের মামুনি মলম এনে লাগিয়ে দেয়। ফারহান এবার সত্যি ভয় পায়। এটা তাহলে তার ভ্রম না, সত্যি কেউ ছিল আর তাকে সতর্ক করে গেছে। কিন্তু সেই ব্যক্তি কি জানে না? তনুজা ফারহানের ঘাড়ে কিস করে নাই। তেঁতুল খাওয়ার সময় ঘাড়ে পড়ছিল, সেটাই তুলছিল তনুজা। ফারহানের মামুনি চলে যায় নিজের রুমে। ফারহান বসে বসে ভাবে এটা কি হচ্ছে তার সাথে। সে আবারও অজানা স্পর্শ গল্পটা বের করে পড়তে থাকে। না, সব মিল পাচ্ছে সে। তবে সেখানে ছেলেটা আগন্তুক, আর এখানে মেয়েটা। কিন্তু কে এই মেয়ে? ফারহান এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয় ফারহান। পড়াশোনার পাশাপাশি একটা কোম্পানিতে জব করে, সেখানেই যাবে আর নিজে একটা কথা ঠিক করে নেয়। এদিকে ফারিহা ঘুম থেকে উঠে জানালার দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে পড়ে। কয়েকদিন পর রেজাল্ট দিবে, তারপর ক্লাস 10-এ উঠবে। ফারিহা বাহিরে এসে দেখে ফারহান খেতে বসছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বাজে, নিশ্চয়ই অফিসে যাবে। হুলা 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 হু হু, আহ কি আনন্দ আকাশে বাতাসে, আহ কি আনন্দ আকাশে বাতাসে। বড় আম্মু, আজকের আবহাওয়াটা না অনেক সুন্দর, তাই না? দেখো, মনে হচ্ছে নেচে গিয়ে বেড়াই। হে মা আল্লাহ গো ভাইয়া, তোমার ঘাড়ে এটা কি হয়েছে? অনেকখানি দেখছি কেটে গেছে। সবাই ফারিয়ার দিকে তাকিয়ে আছে। এই প্রথম কেউ তার মুখ থেকে গান শুনলো। আর এত খুশি হওয়ার মানে কি আস্তা? এমনি থেকে ফারহানের মেজাজ গরম, তারপর ফারিহার এমন খামখেয়ালি কথা শুনে রাগ উঠে যায়। তাই রেগেই বলে, এই তো লজ্জা করে না আমাকে প্রশ্ন করার? আমার কি হয়েছে না হয়েছে তোকে বলবো কেন? হ্যাঁ, আমার সামনে থেকে সরে যা তুই। যা নিজের কাজ কর, আমাকে বিরক্ত করিস না। তোমার কথা শোনার জন্য আমি বসে আছি নাকি? ছোট বোন হই, এর জন্য মানবতার খাতিরে বললাম আর কি। যাক, আমার আবার কি, এসবে আমার প্যারা নাই। আম্মু খাইতে দাও তো, ঘুরতে যাব। 2 দিন পর থেকে আবার প্যারা শুরু, স্কুল শুরু হবে। ফারহান খেয়ে উঠে চলে যায়। ফারিয়া খেয়ে মেরিনকে নিয়ে বাহিরে নদীর পাড়ে যায়। আরো ফ্রেন্ডরা আসে, সবাই একসাথে আড্ডা দিয়ে বাসায় ফিরে। সময় যাচ্ছে, ফারহান কিছুটা চিন্তিত। আজকে তনুজার সাথে ঘুরতে গেছিল, তখন তনুজা ফারহানের গালে কিস করেছে। ফারহান ভাবতেছে আবার যদি তার গালটার কিছু হয় তাহলে। আচ্ছা, আজকে দেখি কি হয়। সত্যি কেউ আসে নাকি আজকে? আজকে জেগে থাকবো আমি, দেখি কি আসে। ধরবো আমি যে করি হোক। এই মেয়ে আমার কাছে ধরা না দিয়ে কই যায় আমিও দেখি। প্রায় ভোর হয়ে আসছে, 4টা বেজে গেছে। ফারহান ঘুমে ঢুলছে।
একবার ভাবে কেউ আসবে না, আর তাই বিছানায় গায়ে এলিয়ে দেয়। ঘুমের মাঝে নড়ে ওঠে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। তখন ফারিহা ফারহানের উদ্দেশ্যে বলে, মানে ভাইয়া, আমি বললে তো রাগ করবা, তাও বলছি। যে ফে আদর করছে সেটা না হয় বুঝলাম, কিন্তু এটা কি সবাইকে দেখিয়ে নিয়ে বেড়াতে হবে? গলে লাভ বাইট কে দিছে সেটা কি আমরা দেখতে চাইছি? ফারহান দৌড়ে নিজের রুমে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে দেখে গালে কামড়ের দাগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। গালে হাত দিয়ে ন্যাকা কান্না করতে থাকে। এত সুন্দর গালের অবস্থা কি করে দিছে? ফারহান সময় বের করে তনুজার সাথে দেখা করার জন্য তনুজাকে ফোন দিয়ে দেখা করার কথা বলে দেয়। বিকালে ফারহান আর তনুজা পার্কের একটা বেঞ্চে বসে আসে পাশাপাশি। তনুজা ফারহানের দিকে তাকিয়ে আছে, কি বলতে ডাকছে কিছু বলতেছে না। তনুজা বিরক্ত হয়, এতক্ষণ থেকে কেউ কথা না বলে বসে থাকে নাকি? ফারহান, রাগ উঠতেছে আমার। কি হয়েছে বলো তো? কেন ডাকছো? কিছু বলতেছো না? এতক্ষণ থেকে কেউ চুপ থাকে নাকি? বাসায় যাচ্ছি আমি। থাকো তো বাল, আমি আসি। উদয় বসে থেকে কি লাভ? হ্যাঁ, ব্রেকআপ? কার জন্য? ফারিয়ার জন্য? তুমি না বললে ফারিয়াকে তুমি বোনের নজরে দেখো? তাহলে এখন কি বলতেছো? ব্রেকআপ মানে কি? 1 বছর থেকে প্রেম করে এখন ব্রেকআপ? আর ইউ ক্রেজি ফারহান? আমার প্রথমেই ভাবছি তুমি আমার প্রতি দুর্বল। বারবার শুন যে না, ফারিহার প্রতি তুমি দুর্বল না। ফারহান মাথা নিচু করে আছে। তনুজাকে কিভাবে বোঝাবে ফারিহার জন্য না? সে তো তনুজার জন্য নিজের ক্ষতি করতে পারবে না। এটা বলতেও রাগ লাগতেছে ফারহানের। ফারহান কিছুটা রাগী সুরে বলে, দেখো তনুজা, আমাকে রাগাবা না। এখানে ফারিয়া কই থেকে আসবে? হ্যাঁ, তোমার ন্যাকামি গায়ে পড়া এসব আমার ভালো লাগে না। তাই প্লিজ আমি এই রিলেশন কন্টিনিউ করতে চাই না। আর ফারিয়ার কথা বলছো, ও আমার বোন। মাঝে মাঝে তোমার কাছে ওর কথা বলি, আর কিছু না। আসি, ভালো থেকো। আর আবারও বলছি, ব্রেকআপ মানে ব্রেকআপ, বুঝলে? ফারহান বাসায় চলে আসে। ওইদিকে তনুজা বলতে থাকে, কি ভাবছো তুমি ফারহান? আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব? এক বাপের এক মেয়ে আমি। আমার জেদ সম্পর্কে তুমি জানো না। তোমাকে আমি নিজের করেই ছাড়বই। ফারিয়া, হ্যাঁ, এই ফারিয়াকেও দেখে নিব। তনুজা কখনো কোনো কাজে হেরে যায় না। আর লাইফ পার্টনারকে অন্য কাউকে দিবে? তনুজা ফুসতে ফুসতে বাসায় চলে যায়। এদিকে ফারহানের কেমন যেন ভালো লাগা কাজ করতেছে। তনুজাকে বিরক্ত লাগতে তার। এখন নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। অপরদিকে ফারিহা ফারহানের বিড়ালটাকে কোলে নিয়ে খেলতেছে। এখনো এতটা ভয় কেটে যায়নি। একসময় বিড়ালটা মিউ মিউ করতে থাকে। ফারিহা ভয়ে ফেলে দেয়। বিড়ালটা পড়ে যাওয়ার কারণে আরো মিউ মিউ করে। ফারিহা কাঁদো কাঁদো ভাবে বিড়ালটাকে বলে, সোনা কইছি কান্না করিস না, তোকে এতগুলো চকলেট খাওয়াবো। প্লিজ কান্না থামা, ফারহান ভাই আমাকে মেরে ফেলবে। আম্মু কান্না থামাতে বলো প্লিজ। ভাইয়া আসবে এখন। ফিহু, লক্ষ্মী, ময়না কাঁদে না সোনা, তোকে ফারহানের কাছে দিব। ফারিহা প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছে। বিড়াল হাঁটতে পারতেছে না। মেরিন ফারিহার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ফারিহা তাড়াতাড়ি মেরিনের কোলে বিড়াল দিয়ে নিজে গিয়ে রেডি হয়ে আসে। বড় আম্মু, ভাইয়া আসার আগে আমি চলে আসবো, কেমন? কিছু হয়নি তো, ডাক্তারের কাছে নিয়ে যাব। একটা ইঞ্জেকশন দিবে বিড়াল ছানাকে। মেরিন তুইও চল, আমি একা যাব না। আম্মু গেলাম, থাকো। বিড়াল অনেকটা ব্যথা পাওয়ার কারণে ফারিহা ভয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওখানে গিয়ে ফারিহা ভীতুর মতো হয়ে আছে। অনেক মানুষ বিড়াল নিয়ে ডাক্তারের কাছে আসছে। এদিকে ফারহান বাসায় এসে ফিহুকে খুঁজে কোথাও পায় না। তখন মামুনির কাছে যায়। গিয়ে বলে, মামুনি, ফিহু কই? ওকে দেখতেছি না যে। আর মেরিন, ওরা কোথায়? কাউকে দেখতেছি না আমি, কেন? কোথায় গেছে? ফিহু কি নিয়ে গেছে নাকি? ওই তো বাবা, ডাক্তারের কাছে গেছে। ফারিহা ভয় পেয়ে বিড়াল ফেলে দিছিল, তাই হাঁটতে পারছে না। সেই কারণে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। ওরা অনেক আগে গেছে, চলে আসবে, সন্ধ্যা লেগে আসছে। হোয়াট? আমার বিড়ালকে কোন সাহসে ফারিহা নিছে? আর যদি কিছু হয় মেরে ফেলবো আমি। এই তো তোর সাহস হলো কি করে আমার বিড়াল ফেলে দেবার? নিজে কিনতে পারিস না, আমার বিড়াল নিছিস কোন সাহসে? ফারহান রেগে অনেক কিছু বলে দেয় ফারিহাকে। ফারিহা কান্না করে দেয়। সে ভাবতেও পারে না সামান্য বিড়ালের জন্য এভাবে বকবে কেউ তাকে। আর মাত্র সে বাসায় পা দিল,
ফারহান বাসায় আসার সময় তনুজা ফোন দিয়ে থ্রেট দিছে। সেটা নিয়ে ফারহান রেগেছিল, যার কারণে রাগটা ফারিহার উপর ঝাড়ে। ফারিহা ঝাড়ি খেয়ে কান্না করতে করতে নিজের রুমে যায়। ফারহানকে ওর মামনি কিছুক্ষণ ঝাড়ি মারে। সামান্য বিড়ালের জন্য কেউ এভাবে বকাবকি করে নাকি? আর নিব না, কখনো নিব না তোমার বিড়াল। আমিও কিনতে পারি, হ্যাঁ, আব্বুকে বললেই এনে দিবে তোমার বিড়াল, তুমি রাখো। নিব না আমি, বদদুয়া দিলাম, খুব তাড়াতাড়ি তোমার বিড়াল মারা যাবে, দেখে নিও। আমাকে বকছো না, তোমার বিড়ালের জন্য আল্লাহ বিচার করবে। এভাবে রাত পেরিয়ে যায়। সকালে ফারিহার ঘুম ভাঙে বিড়ালে মিউ মিউ ডাকে। চোখ খুলে দেখে ফারহানের কাছে দুইটা বিড়াল। ফারিহা ভালোভাবে তাকিয়ে দেখে, হ্যাঁ, এটা তার রুম, কিন্তু ফারহান এখানে কি করতেছে? আর দুইটা বিড়াল কই থেকে আসলো? ফারিহা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে ফারহানের দিকে। ফারহান কান ধরে বলে, সরি রে, রেগেছিলাম, সেই জন্য কালকে বকাবকি করছি। এই যে দেখ, নতুন একটা বিড়াল, এটা তুই নি, আজ থেকে এটা তোর। আমার এক ফ্রেন্ডের বাসা থেকে নিয়ে আসলাম, ধর। ফারহানের উপর রাগ থাকায় ফারিহা বিড়াল ধরে ফিকে মারে। সাথে সাথে বিড়াল ছানাটা মারা যায়। এবার ফারহান রেগে গিয়ে ফারিহার গালে দুইটা চড় মারে আর চিল্লাতে থাকে। সবাই রুমে এসে দেখে বিড়াল মরে গেছে, আর ফারিহা গালে হাত দিয়ে চুপ মেরে আছে। ফারহান সবাইকে দেখে শান্ত হয়ে নিজের রুমে যায়। ফারহান রুম থেকে বের হওয়া মাত্র ফারিহা জোরে কান্না করে ওঠে। ফারিহার দোষ ভেবে ফারিহার মাও আর কিছু বলে না, বরং ফারিহাকে বকাঝকা করে রুম থেকে বের হয়। কাঁদিস না মা, আমি তোকে একটা উপহার দেবনি, কেমন? সোনা মেয়ে আমার, কাঁদে না মা। ভাইয়া নতুন বিড়াল দিছে, নিবি? রাগ করে মেরে ফেলে কেউ? বিড়াল মারা হয় না মা, জানিস না? থাক, কাঁদিস না, ভাইয়াকে বকে দিব আমি। এখন ওর যা, আজকে নাকি রেজাল্ট দিবে, যা স্কুলে যা। রেজাল্ট খারাপ হলে কিন্তু তোর আপু বকাবকি করবে। তোমার ছেলে এমন কেন বড় আম্মু? আমাকে একটুতেই রাগ দেখায়। আমি কি এমন করছি? হ্যাঁ, আমি কি এমন করছি? আমাকে মারছে দেখে নিও। তোমার ছেলের বিড়াল মারা যাবে, তখন আমি হাসবো। আমাকে মারছে, আর আম্মু ভাইয়াকে কিছু বলে নাই। বাচ্চাদের মতো করিস না, কান্না অফ কর। আয়, খাবি তুই? আমি তোকে বিকালে একটা জিনিস এনে দিব, চিন্তা করিস না। কেমনে? আয়, আমি গেলাম। রেজাল্ট কিন্তু ভালো চাই, বলে দিলাম। ফারিহা চোখ মুছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মেরিনের সাথে স্কুলে যায়। এখন 10টা বাজে, 11টার সময় রেজাল্ট দিবে। সে কারণে ওখানে বসে সবাই মিলে গল্প করতে থাকে। এক সময় সবাই রুমে স্যার আসলে সবাই দাঁড়িয়ে পড়ে। বসতে বলে রেজাল্ট সিট নিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, একজন ফেল করছে তোমাদের মধ্যে, সে আজকে গার্ডিয়ান নিয়ে আসবা। আর বাকি সবাই মোটামুটি ভালো আছে, আরো ভালো করতে হবে। A+ অনেকে পাইছো, তার মধ্যে মেরিন 1 নাম্বার। যে ফেল করছে তার নাম এক্সাইটেড হয়ে বসে আছে। কি একজন যে ফেল করলো তার উপর বলে দেওয়া আছে ফেল করলে ক্লাস 10-এ উঠতে দেওয়া যাবে না। ফারিহা ভয়ে মেরিনকে খামচি দিয়ে ধরে আছে। তখন স্যার আবার বলে, ফারিহা, আমাদের স্কুলের নাম ডোবার জন্য একজনই যথেষ্ট, রসায়নে ফেল করছে। তারপর ফারিহাকে সামনে রেখে অনেক অপমান করে। ফারিহা একসময় কান্না করে দেয়। রেজাল্ট সিট নিয়ে বাসায় আসে, কাউকে কিছু না বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। রেজাল্ট কি? মেরিন, কি হলো? রেজাল্ট কি বল? কি রে, কথা বলিস না কেন? ফারিহা রুমে গেল আর তুই চুপ করে আছিস কেন? আসলে ভাইয়া, আমি A+ পাইছি, কিন্তু ফারিহা রসায়নে ফেল করছে। ছোট মা তোমাকে যাইতে বলছে স্যার। ছোট মা, তোমার মেয়েকে আমি আর পড়াবো না। এমন মেয়েকে আমি পড়াতে চাই না, যে কিনা পড়তে চায় না। জোর করে কিছু করাতে পারবো না আমি। আর মেরিন, তুই যা, রুমে গিয়ে ফ্রেশ হ। ফারিহার সাথে মিশার দরকার নাই, যে যেমন তার সাথে মিশলে তেমনই হবি। ফারহান রেগে কথাগুলো বলে। ফারিহা তখন নিচে আসতেছিল, সব শুনছে। কিছু না বলে ওর আম্মুর কাছে এসে দাঁড়ায়। ফারিহার আম্মু ফারিহাকে একটা চড় দেয়। ফারিহা কিছু না বলে স্কুলে গিয়েও অনেক অপমান হয়। আবার বিকালে ফারিহা বই নিয়ে বসে আছে। জেদ করে বলছে ফারহানকে SSC ফাইনালে গোল্ডেন তুলে দেখাবে আর মেরিনের থেকে ভালো মার্ক উঠাবে। এটা সবাই হাস্যকর হিসেবে উড়িয়ে দেয়। একটু পর ফারহানের আম্মু আসে ফারিহার কাছে। মন খারাপ করিস না মা, সব ঠিক হবে, পড় ভালো করে। আশা করি তুই একদিন ভালো ডাক্তার হবি, মানুষের চিকিৎসা করবি। এই নে ধর বিড়াল, ভয় পাস? আমি তোর জন্য 2টা খরগোশ নিয়ে আসছি।
নিব না আমি, তোমার জিনিস তুমি রাখো, আমার রুম থেকে যাও, আমাকে বিরক্ত করবা না কেউ, আমাকে পড়তে দাও। দুপুরে কিছু খাসনি, শরীর খারাপ হবে, খেয়ে নে। আর জেদ করিস না, রেখে গেলাম খরগোশ, ছোট কিন্তু খাওয়া, নয়তো মরে যাবে, তখন বুঝবি। আর না নিলে বলিস, দিয়ে আসবো যেখান থেকে আনছি। ফারিয়া হাত কেড়ে নেয়। ফারহানের মামনি হেসে বাহিরে যায়। ফারিয়া খরগোশ নিয়ে কিছুক্ষণ খেলে পরে ভাবে না, পড়তে হবে। তাই বাগান থেকে একটু ঘাস কেটে এনে খরগোশকে দিয়ে পড়তে বসে। রাত 12টার সময় ফারহান প্লেটে করে ভাত নিয়ে ফারিহার রুমে আসে। ফারিয়া এখনো বই নিয়ে বসে আছে। সেটা দেখে ফারহানের খুব হাসি পায়। এই পড়া কয়দিন থাকবে, এখন জেদে এমন করতেছে, আর কিছু না। ওহ ম্যাডাম, শুনছেন? এই যে এত তেজ না দেখিয়ে খেয়ে নেন প্লিজ। মাফ চাই আপনার কাছে, কাল থেকে দুইজনকেই পড়াবো আমি। এখন খেয়ে নেন, না খেয়ে আছিস শরীর খারাপ হবে। ওয়াও, খরগোশ কই পেলি? একদম আমার খরগোশে হাত দিবি না, নয়তো তোর হাত আমি কেটে ফেলবো। যা, বের হ আমার রুম থেকে। কোন সাহসে এত রাতে একটা মেয়ের রুমে আসছিস? লজ্জা করে না তোর? বের হ বলছি। খাবো না আমি, আমার ক্ষুধা লাগলে এমনিই খাবো। তোদের টাকার খাওয়া তোরা খা, তোদের কামাই খাবো না আমি। ও মা তাই? তাহলে একটা কাজ কর, তোকে জামা কাপড় সব তো ছোট চাচা দেয় তাই না? তো নিজে কামাই কর, এসব কেন, পড়াশোনার খরচও নিজে চালা, কারো থেকে নিস না। একটা কথা বারবার শুনতে চাই না। তখন আপু বলছে, শুনছিস না? শুনছিস তো নাকি? খাবো না, নিব না কারোর টাকা কিছু। নিজের পড়ার খরচ নিজে চালাতে পারলে পড়াশোনা করব, না পারলে বিয়ে করে এই বাড়ি থেকে বের হয়ে যাব। এই বাড়িতে থাকার ইচ্ছে আমার নেই, থাকলেও ভাড়া দিয়ে থাকবো। ফারিহা প্রচুর পরিমাণে রেগে যায়। সন্ধ্যার দিকে ফারিহার আব্বু অনেক কথা শুনাইছে, সেটা নিয়ে জেদ করে বসে আছে। ফারহান কিছু না বলে নিজে ভাত মেখে ফারিহার মুখের সামনে ধরে। ফারিহা প্লেট ফেলে দেয়। ফারহান সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চলে যায় নিজের রুমে। ফারিহা ক্ষুধায় পেটে হাত দেয় বারবার। কখনো না খেয়ে থাকেনি, আজকে সেই দুপুর থেকে না খেয়ে আছে। পরের দিন টিউশনের খোঁজে বের হয়। গণিত খুব ভালো পারে, ইংরেজিও ভালো পারে, তাই ফারিহার সমস্যা হয় না। 2টা টিউশনই নেয়, বাড়িতে গিয়ে পড়াতে হবে। 3000 করে পাবে টাকা। এতেই ফারিহা হ্যাপি। মাসে 6000 টাকা লাগে নাকি? অগ্রিম টাকা পাইছে, সেটা 2-এর রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়, আর বাসায় এসে আম্মুর হাতে 1500 টাকা দেয়। ফারিহার আম্মু অবাক হয়ে তাকিয়ে থাকে। তোদের 1000 টাকা আছে এখানে, খাবো 1 মাস আর থাকবো। এটার জন্য 1500 টাকা মাসে মাসে দেব, আর নিজের টাকা খরচ নিজে চালিয়ে নিব। তোদের টাকায় চলবো না আমি। ফারিহা চলে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ফারহানের কাছে পড়া বাদ দিয়ে দিছে। 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। 3টা প্রাইভেট ফারিহা পড়ে, আর বিকালে ফারিহা প্রাইভেট পড়ায়। 5 মাস চলে যায় এভাবে। এখন ফারিহা নিজের মতো করে চলে, সবার সাথে ঠিক মতো চলে, শুধু টাকা পয়সা কিছু নেয় না, বাকি যা থাকে নিজের কাছে জড়ো করে। ডাক্তারি পড়বে, তখন কি কম টাকা লাগবে? আর ফারিহার এমন ব্যবহারেও কেউ কিছু বলেও না। নিজের খরচ নিজে চালানো ভালো। আজ শুক্রবার, ফারিহার মামাতো বোনের বিয়ে। সেই উপলক্ষে সবাই মার্কেটে যায় মার্কেট করতে। তখনও ফারিহা ঝামেলা করে সবার সাথে। আমার জামার দাম আমি দিতে পারবো, তোমাদের দিতে হবে না। তোমাদের টাকা দিয়ে আমি কিছু কিনতে আসি নাই এখানে। এই নেন টাকা, আমি বাসায় গেলাম। তোমাদের কেনা কাটা হলে চলে এসো। তোমাদের কেনাকাটা হয়ে এলে চলে এসো। কালকে তো নানুর বাসায় যাব, তাই আমি এখন গেলাম, যা দরকার গুছিয়ে নেব। চাচি, তোমার মেয়ে দিন দিন অতিরিক্ত করতেছে। এসব কোন ধরনের ব্যবহার? আমার অসহ্য লাগতেছে। উফ, ভুল হলো, ওর টাকা দিয়ে আমাকেও মার্কেট করা লাগতো। শালার কপাল আমার। একটা কোম্পানিতে জব করি, তো একটু প্রমোশনও দিচ্ছে না। বলছে মাস্টার্স পাশ করতে পারলে বস ম্যানেজার পদে নিয়োগ করাবে আমাকে। কবে যে হবে, আরো 1.5 বছর। ভাইয়া তুই যা কামাই কর, আর আমাকে টাকা দে। আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি করো। ও হ্যাঁ, একটা কথা বলি, এই 6 মাসে ফারিয়া ক্লাসে কখনো পড়া নিয়ে ঝামেলা করে নাই। প্রতিদিনের পড়া প্রতিদিন করেও, এমনকি রসায়নও পারে এখন ভালোই। দেখা যাবে এসএসসি রেজাল্টের সময়। আমাকে চ্যালেঞ্জ করছে, তুইও ভালো করে পড়, দেখা যাক কে ভালো রেজাল্ট করতে পারে। গোবরের ডালি নিয়ে নাকি গোল্ডেন তুলবে। সবশেষে সবাই মার্কেট করে রাতের খাবার বাহিরে খেয়ে বাসায় আসে।
ফারিহা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে বইয়ের উপর। রাত তখন 1টা। ফারহান নিজের কাজ শেষ করে ব্যালকনি দিয়ে ফারিহার রুমে আসে। এসে ফারিহাকে এইভাবে দেখে মুচকি হাসে। মেয়েটা কত বদলে গেছে। আগে চিকন ছিল, আর এখন পড়াশোনা করে, তবুও খাওয়ার নিয়ম বদলায়নি। বরং এখন খাওয়ার জন্য জোর করতে হয় না। শরীরে এখন ফারিহার অনেক ভালো, কিন্তু সবাইকে বলতেছে কয়েকদিন থেকে একটু মাথা ব্যথা আর চোখের সমস্যা হয়েছে। ফারহান ফারিহার কাছে এসে ফারিহাকে ভালোভাবে শুইয়ে দেয়। তুই বদলে গেলি কেন রে ফারিহা? আগের মতো আর আমার সাথে কথা বলিস না, এমনকি আমার কাছে আর পড়তেও বসিস না তুই। এমনটা কেন করলি তুই? হ্যাঁ, তুই না আমাকে ভালোবাসিস, তাহলে এটা ঠিক করলি বল? সামান্য রেগে 2টা কথা বলছিলাম, তার জন্য নিজেকে এতটা বদলাবি তুই? আমার খুব কষ্ট হয় রে। আর কেউ লুকিয়ে আমার রুমে যায় না। আমি তো জানি শোনা, তুই আমার গালে ঘাড়ে কামড় দিছিস। তোর গোপন ডায়েরির সন্ধান যে আমি পাইছি। আমাকে নিয়ে তোর কত কথা লেখা। ফারহান এক রাতে ফারিহার রুমে এসে আবারও খুঁজতে থাকে ডায়েরি। হুট করে বালিশের নিচে একটা ডায়েরি পায়। ডায়েরিটা নিয়ে ফারহান নিজের রুমে যায়। সেই দিন ফারিহা বাসায় ছিল না, এমনকি রাতেও বাসায় আসবে না। সেজন্য ফারহানের সুবিধা হয়। ডায়েরিটা নিয়ে প্রথম পেজের পাতা উল্টায়। তখন কিছু পাইছিল না। প্রায় মাঝখানে গিয়ে একটা লেখা পায়। আমার এই হৃদস্পন্দন কাঁপানোর জন্য তোমার ওই ঠোঁটের হাসিটাই যথেষ্ট। নিচে ফারহান নামটা খুব সুন্দর করে লেখা আছে। এই ছোট লেখাটা পড়ে ফারহানের স্পন্দন কাঁপতে শুরু করে। আহ, কি মায়া আছে এই লেখায়। আবার কয়টা পেজ উল্টানোর পর একটা লেখা দেখতে পায়। কল্পনাময়ী নারী আমি, তোমাকে নিয়েই কল্পনাতে অনেক সুখী আমি ফারহান। তুমি না বলো কাউকে কিছু বলতে না পারলে কল্পনা করো, কারণ মানুষ কল্পনাতে যেমন কষ্ট পায় ঠিক তেমন কল্পনাতেই সুখী হয়। ফারহান মুচকি হেসে ডায়েরির পেজ উল্টাতে থাকে আর পড়তে থাকে। প্রতিটা কথা যেন তার হৃদয়ে বেঁধে যাচ্ছে। আর কয়টা পেজ উল্টানোর পর ফারহান একটা ছবি পায়। হাতে নিয়ে দেখে ফারিহা আর ফারহানের একসাথে ঠোঁট লাগানো। ফারহান বোঝার চেষ্টা করে কবের পিক আর কখন, কারণ একসময় বুঝতে পারে এটা সেই দিনের পিক যেদিন ফারিহা কামড় দিছিল গালে। ছবিটা কিছুটা অন্ধকার, তবে বোঝা যাচ্ছে। ওই পেজে লেখা আছে, ইস, আমার সুখ ছিল মানব, তুমি আমার সুখের নীড়। তোমার প্রেমে কবে পড়েছি জানি না আমি, তবে হঠাৎ হুটহাট তোমার রুমে যেতাম, তখন এক অন্যরকম অনুভূতি ফিল হতো তোমার প্রতি। এক সময় সেটা নিয়ে ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছিলাম। সারাক্ষণ তুমি ছিলে আমার হয়ে, তোমাকে নিয়ে সব কল্পনা ছিল আমার। এক সময় তোমাকে বললাম এসবের মানে কি, তুমি কি বললে? ভালোবাসা, খাঁটি ভালোবাসা। ইস, তখন বড্ড দুর্বল হয়ে পড়েছিলাম জানো, কারণ তোমাকে তনুজা নামের একটা মেয়ের সাথে আমি দেখেছিলাম, একটা ছবিও আছে আমার কাছে। ফারহান কিছুক্ষণ স্তব্ধ মেরে থাকে। পরের পেজ উল্টাতে একটা ছবি বের হয়। এটা ফারহান আর তনুজার প্রথম দিনে দেখা হওয়ার ছবি। ফারহানের খুব হাসি পায় ছবি দেখে। তার মহারানীর রাগ করে আছে তার উপর। শেষ পেজে লেখা ছিল, ওহে মানব, কি করিলে বলো পাইব তোমাকে, করিব কিভাবে তোমাকে আমি আপন, দিও তুমি মাফ করে আমাকে, আমি পারবো না তোমার পাশে অন্য কাউকে মানতে। এই যে দেখো, আমার গালে আর ঘাড়ে দিলাম আমার স্পর্শ, এটা রাখিও মনে, এটা যে আমার ভালোবাসার স্মৃতি। তোমাকে হতে দিব না কারো আমি, তুমি শুধু আমারই। ফারহান ডায়েরিটা কিছুক্ষণ বুকে জড়াই নিয়ে রাখছিল সেই দিন। তাকে নিয়ে কত কল্পনা করে রেখেছে এই পিচ্চি মানবী। ফারহান নিজের ধ্যানে আসে। ফারিহার কপালে একটা উষ্ণ পরশ এঁকে দেয়। তারপর কি মনে করে ফারিহার পেটের উপর থেকে গেঞ্জি হালকা উপরে উঠায়। হুট করে ফারহান দুষ্টু বুদ্ধি এঁকে গলায় মুখ ডুবায়। দিন দিন আমি তোর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি মহারানী, আর আপনার তো খোঁজ নাই আমার থেকে, এখন দূরে থাকেন সব সময়। আহ, কি বলতে করছি আমি, ঘুমায় না আমার সারা রাত তোমাকে ভেবে, এই একটু জ্বালাই আমি। রোমান্টিক সতর্ক। ফারিহার গলায় একের পর এক কিস করতে থাকে। বেশি রাত করে ঘুমানোর জন্য ফারিহা কিছু টের পায় না। ফারহান এবার ফারিহার মুখের দিকে তাকিয়ে পেটে গেঞ্জি টেনে দিয়ে গেঞ্জির ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। ফারিহা নড়ে ওঠে। ফারহান হেসে ফারিহার ঠোঁটের দিকে তাকিয়ে নিজের ঠোঁট কামড়ে হেসে ওঠে। তারপর নিজের ফোন বের করে ফারিহার কয়েকটা ছবি উঠায় নেয়। ফারিহার পেট থেকে হাত সরায়, ঠোঁটের মধ্যে ঠোঁট বসায়। ফারিহা কেঁপে ওঠে, কোলবালিশের মতো ফারহানকে জড়ায় নেয়। ফারহান সরানোর জন্য চেষ্টা করলে ফারিহা নড়ে ওঠে, তাই সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে ফারিহার ঘুম ভাঙার আগে ফারহান নিজের রুমে যায়।
ফারিহা উঠে নামাজ পড়ে কফি বানায় নিয়ে নিজের রুমে এসে বই নিয়ে বসে পড়ে। পড়তে পড়তে সময় কাটতে থাকে। স্কুল প্রাইভেট সব ছুটি নিছে। 3 দিন বিয়ে বাড়িতে কাটাতে হবে। আজ গায়ে হলুদ, কাল বিয়ে, পরের দিন বউ ভাত। মামাতো বোনের বিয়ে যেহেতু 3 দিন তো সময় দিতেই হবে, সেখানে না দিলে তো আর হয় না। সকাল 9টা। মেরিনের ডাকে ফারিহা নিচে গিয়ে মেরিনের পাশে বসে পড়ে। তুই যে প্রাইভেট পড়াস তাদের বলছিস 5 দিন পড়াতে পারবি না? আমরা 5 দিনের জন্যই যাচ্ছি তো। ফোন করে বলে দিস তুই তাড়াতাড়ি। বলছি সেটা তোমাকে ভাবতে হবে না। ক্ষুধা লাগছে, এখনো রান্না হয়নি নাকি? কত সময় লাগে রান্না করতে? আর যাবে কখন তোরা? সন্ধ্যা না গায়ে হলুদ? খেয়ে দিয়ে সবাই গোসল করে বের হবি। ওখানে গিয়ে ঝামেলা হয়ে আজ এখান থেকে গোসল করে যা তোরা। আর রান্না নাকি হয়ে গেছে, খেতে বস সবাই। আর চাচা কই? চাচা যাবে না নাকি? চাচা নাকি যাবে না আজকে, বাড়িতে কেউ নাই, তাই কালকে যাবে বললো তো। ভাইয়া তুই বাইক নিয়ে যাবি? আমিও যেতাম তাহলে। এই বাসে কে যাবে? কবে একটা নিজেদের গাড়ি হবে কে জানে। ও, তুই গাড়ি কেনার স্বপ্ন দেখ। একজন দেখিস না প্রাইভেট পড়ে সংসার চালায়, তো ভাবতেছি সেই মহারানীকে বলবো যদি একটা কার কিনে। না মানে কোথাও যাওয়ার জন্য তো দরকার, আর সুবিধা হবে, তাই না? ইনশাল্লাহ একদিন কিনবো, কিন্তু এখন না। তোমরা নাকি বাড়ি চেঞ্জ করতেছো, তখন কিনবো। তোমাদের বাড়িতে যাব, গাড়ি তো লাগবেই, তাই না? হ্যাঁ, সেটাই তো বলছিলাম আমি। যাক আম্মু, তুমি সত্যি সত্যি কি বাড়ি পাল্টাবে? এখানে সবার সাথে থাকি না, বাড়ি পাল্টানোর কি আছে? এটা না 2 বছর আগে নতুন করে বানালে, 2 তলা ফ্ল্যাট। এটা তো ভালো লাগে। তাহলে এই হ্যালো, এই গাড়িতে আপনাদের ভাগ নাই, ওকে? আম্মু নিজে একা বানাইছে। বড় মা আগে বলছিল এখানে থাকবে না, মেরিনের এসএসসি এক্সামের পর চলে যাবে তোমার মামার এলাকায়। শুধু তাই না, ওখানে বাড়ি বানাতে শুরু করছে। এটা আব্বুর চাকরি রিটায়ার্ডের টাকার বাড়ি। ফারহান ওর মামুনির দিকে তাকায় যে এটা সত্যি নাকি। মিথাল মাথা নাড়ায় যে এটা সত্যি, এখানে তাদের ভাগ নাই। আগে থেকে ঠিক করা ছিল এখান থেকে চলে যাবে। ফারহানের বাবা বেঁচে নেই যেহেতু, আর ফারহানের মা বাবা মায়ের ভাগ পাইছে, সেখানে বাড়ি বানাইছে নতুন করে। একটা ছেলে আছে, মেয়ে আছে, এখানে থাকতেও চায় না, তাই ভিন্ন করে তারা বাড়ি তৈরি করতেছে। মেরিন মন খারাপ করে বসে আছে। এখান থেকে নাকি একবারে যেতে হবে তাদের। খাওয়া দাওয়া শেষে গোসল করে সবাই রেডি হয়ে বাহিরে দাঁড়িয়ে আছে ফারিহা আর মেরিনের জন্য। মেরিন গাউন পরেছে আর ফারিহা 3 পিস। ফারহান ভ্রু কুচকায়, বিয়ে খাইতে যাবে এইভাবে 3 পিস পরে নাকি? ফারহান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তখন মেরিন ফারিহার হাত টেনে নিয়ে বাইকের কাছে আসে আর বলে, একসাথে যাবো চল। তুই তো বাসে যেতে পারিস না, দূরের রাস্তা, বাইকে ওঠ। চাচি তোমরা যাও, আমি ফারিয়া ভাইয়ার সাথে যাব। হোয়াট? আমি যাব না, তোরা যা। আমি আম্মুর সাথে যাব। দেখ তোর জন্য ম্যানেজ করছি, রাগাস না। তুই নাকি ভাইয়াকে লাভ করস, তাহলে ওঠ, যা। ফারিহা বিরক্ত হয়ে বাইকে উঠে বসে। মেরিন পিছনে বসে। মেরিন জানে ফারিহা ফারহানকে ভালোবাসে, বেস্ট ফ্রেন্ড বলে কথা, না বলে কি থাকা যায়? এদিকে ফারহান ও মেরিনকে বলেছে যে ফারিহা যে বাইকে যায়। মেরিনও বুঝে তার ভাই সামথিং। ফারহান বাইক চালাতে চালাতে মাঝে মাঝে জোরে চালায়। ফারিহা ধরে না থাকার কারণে বারবার ফারহানের সাথে ধাক্কা লাগে। ফারিহার রাগের মাথায় ফারহানের পেটে চেপে ধরে। হুট করে ফারহান বাইক চালা থেমে দেয়। ফারিহা মুচকি হাসে আরো জোরে চালা। ফারহান চাইছিল যাতে ঘাড়ে হাত দেয়, আর এই মেয়ে একদম কোমর। ফারহান নিজেকে ঠিক করে আবার বাইক চালাতে থাকে। বিয়ে বাড়ি যেতে যেতে 1টা বেজে যায়। বাড়িতে পৌঁছে সবাই সবার সাথে একটু কুশল বিনিময় করে নেয়। ফারিহা আর মেরিনের জন্য 2 তলার রুম ঠিক করে দেওয়া হয়। তার 2 মামা এক পাতিলে খায়। 2 মামার 5 ছেলে মেয়ে, বড় মামার 1 ছেলে 2 মেয়ে, ছোট মামার 1 ছেলে 1 মেয়ে। বড় মামার মেয়ের বিয়ে খাইতে আসতে তারা। বাড়িটা 2 তলা, সব মিলে 8টা রুম এই বাড়িতে। নানা নানি বেঁচে নেই ফারিহার। যার বিয়ে ফারিহার তার কাছে গিয়ে মজা করতে থাকে। একসময় একটা কথা বলে বসে, তখন হুট করে ফারহান এই রুমে আসে আর শুনতে পেয়ে ফারিহার দিকে শুরু চোখে তাকিয়ে থাকে। আপু, বাসরাতে কি করবা তুমি? ফারিহার এমন কথায় সব মেয়ে ফারিহার দিকে তাকিয়ে আছে। ফারিহার মামাতো বোন কাঁদতে কাঁদতে শেষ। এমন সময় রুমে ফারহান আর আসে। শুনতে পেরে শুরু চোখে ফারিহার দিকে তাকায়। বাচ্চা হলে কি এমন বোকামার্কা কথা কেউ বলে? ফারিহা সবার মুখভঙ্গি বোঝার চেষ্টা করে, বুঝতে না পেরে আবার বলতে থাকে,
আরে আপু বলো না, তুমি বাসরাতে কি করবা? মানে ছবি তুলবা কি রুমে? সেদিন তো অনেক সুন্দর করে সাজানো থাকে তাই না? অনেক ছবি উঠাবা কেমন? পরে দেখবো কিন্তু আমি। সবাই এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। রিনা কি ভেবে বসেছিল সবাই? ফারহান সেখান থেকে ফারিহার হাত ধরে টেনে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর ফারিহার দিকে আগাতে থাকে। ফারিহা ভয়ে পিছুতে থাকে। হঠাৎ ফারহানের এমন ব্যবহার মেনে নিতে পারে না। ভাইয়া কি হয়েছে? এইভাবে আমার কাছে আসতেছো কেন? আমি আবার কি করলাম? সরো, আমি বাইরে যাব, ঘুমাবো। একটু রাতে জাগতে হবে তো আবার। যা, তোকে কে বারণ করছে? আমি বারণ করছি বুঝি? যা, তোর যেখানে যাওয়ার ইচ্ছা চলে যা। শুধু তোর সাথে বাসরাতে কি হয় সেটা তোকে দেখাবো একটু। মানে? এই, তুই এখনো বাচ্চা নাকি? ক্লাস 10-এ পড়িস। আর তুই কিভাবে তখন বললি যে আপু তুমি বাসরাতে কি করবা? কেন, জোর করার ইচ্ছে হয়েছে নাকি? বাসর, হ্যাঁ? আমি তো বলতে চাইছিলাম যে বাসরাতে কি কি করবা। না মানে অনেক জায়গায় অনেক নিয়ম থাকে তো, তাই না? অনেকে বাসর জাগে, ভুরবাল বলতে পারি না। ওই, প্রেম করবি? কার সাথে? কার সাথে মানে? তার মানে তুই প্রেম করবি তাই না? একদম কোনো ছেলের সাথে কথা বলবি না, কারোর সাথে মিশতে যাবি না। বিয়ের দিনও অনেক ছেলে আসবে, কারোর সাথে কথা বলবি না, ওকে? কেন তোমার কথা শুনতে যাব কেন? হ্যাঁ, তোমার খাই নাকি পড়ি? তোমার খাইও না পড়িও না আমি। সরো সামনে থেকে। আমার সাথে গায়ে পড়ে কথা বলতে আসবা না তুমি, বলে দিলাম। আজকাল একটু বেশি করতেছো তুমি, দেখতেছি। যা শয়তান, আমার রুম থেকে যা, ভাগ। এই মেয়ে দিন দিন ইগনোর করতেছে। যত তাড়াতাড়ি সম্ভব নিজের করে নিতে হবে, নয়তো এক সময় মত চেঞ্জ হতে পারে। বলা যায় না কখন কি হয়। সময় থাকতে তা কাজে লাগাতে হবে। এখন ফারিহাও আমাকে পছন্দ করে, এটাই সুযোগ করে প্রপোজ করার। ফারিহা নিজের রুমে চলে যায়। ফারহানও আলসেমি করে বিছানায় গা এলিয়ে দেয়। সন্ধ্যার সময় বাড়িতে চিল্লাচিল্লির কারণে ঘুম ভেঙে যায় ফারহানের আর একদিকে ফারিহার। দুইজনেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। দুইজনের মুখোমুখি হলে ফারিহা ভেঙচি কাটে। ফারহান চোখ মারে। ফারিহা হাঁ হয়ে তাকিয়ে থাকে। মেরিন এসে পিছন থেকে ধাক্কা দিয়ে তাড়াতাড়ি হলুদের জন্য শাড়ি পরতে বলে। পার্লারের মেয়ে আসছে বউ সাজাতে, সবাই সেখান থেকে সাজিয়ে নিচ্ছে। ফারিহা তো নিজে একা একা গিয়ে শাড়ি পরে সাজিয়ে নিচে নেমে আসে। ছেলেরা কচু পাতা কালার পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি। সবাই হলুদ লাগার জায়গায় চলে যায়। ফারহান দেখে ফারিহা বউয়ের পাশে বসে আছে। টুকুস টুকুস করে কয়েকটা ছবি উঠাই নেয়। সবাই হলুদ লাগাতে থাকে। ফারহান হলুদ লাগাতে গিয়ে ফারিহার গালেও মজা করে হলুদ লাগিয়ে দেয়। তখন পাশ থেকে অনেকেই বলে ওঠে, বউয়ের হলুদ মাখালে তাড়াতাড়ি বিয়ে হয়। ফারিহা, এবার তোরও বিয়ে হবে। ফারিহা ঠোঁট উল্টে হলুদ নিয়ে ফারহানের চোখে মুখে লাগিয়ে দেয়। সবাই হেসে ওঠে। ফারহানের চোখে হলুদ পড়ায় চোখ জ্বলতে শুরু করে। হলুদ শেষে রাত 12টা। সবাই এক জায়গায় জড়ো হয়ে বসে আড্ডা দিচ্ছে, কেউ কেউ নাচতেছে। এদিকে ফারহান রুমে বসে চোখে পানি দিয়ে যাচ্ছে। উফ, চোখ গেল আমার। এই মেয়ের আক্কেল জ্ঞান বলতে কিছু নাই নাকি? চোখে হলুদ দেয় কেউ এভাবে? চোখ জ্বলে যাচ্ছে একেবারে। উফ, চোখ ঠান্ডা করার মলম যে কই পাবো আল্লাহ জানে। আমার সাথে বাদরামি করতে আসলে এমনই হবে। দেখি, এদিকে আসো, কি হয়েছে দেখতেছি আমি। ইস, চোখ লাল হয়ে গেছে। সরি ভাইয়া, বুঝতে পারিনি। ওয়েট, আমি মলম দিয়ে দিচ্ছি। আহ, কি মায়া আমার জন্য। ওই, কান্না করিস কেন? পাগল হলি? নিজে কষ্ট দিয়ে নিজে কান্না করে দিছিস, দেখতেছি আমি। থাক, আর ন্যাকা কান্না করতে হবে না। এখন চল, সবাই আড্ডা দিচ্ছে, ওদের সাথে একটু আড্ডা দিই। আমি ঘুমাবো, তুমি যাও। এসব আমার ভালো লাগছে না। আমি নিজের রুমে গেলাম, থাকো। আর তোমার না চোখ জ্বলছে, তাহলে ঘুমাও আড্ডা না দিয়ে। মজা পরেও করতে পারবা, আগে সুস্থ হও। ফারিহা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। মেরিন এখনো আসে নাই, সবার সাথে বসে আড্ডা দিচ্ছে। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা শেষ করে সবাই রাত 2টার সময় আসে। যে যার মতো ঘুমোতে যায়। ফারহানের মন আজ অন্য কিছু চাচ্ছে, তাই মেরিনকে বুঝিয়ে বাজিয়ে ফারিহার রুমে যেতে থাকে। তখন মেরিন বিরক্ত হয়ে বলে, ইয়া, তুই এসব নাটক না করে ফারিয়াকে প্রপোজ করে দে, তাহলেই তো হয়ে যায়, তাই না? ফারিয়াও তো তোকে পছন্দ করে, তাই সেটাই ভালো হবে। আমি কৌশলে তোর রুমে দিয়ে পাঠাচ্ছি, তুই কিভাবে কি করবি দেখ। ফারহান বেচারা মহা বিপদে পড়ে। কিভাবে সে প্রপোজ করবে? তনুজার সাথে রিলেশনে যখন ছিল ওর মনেই হতো না সেটা প্রেম নাকি অন্য কিছু।
আর আজকে ফারিহাকে প্রপোজ করতে হবে। সেটা নিঃসাত মজা ভাবা যাবে না। ফারিহা ও ফারহানকে ভালোবাসে, তাই নাটক করে ফারিহাকে ছেড়ে দিলে যা নয় তাই করে বসবে। ইমোশনাল মেয়ে ফারিহা একটুতেই ভেঙে পড়ে। মেরিন গিয়ে ফারিহাকে ঘুম থেকে ডেকে তুলে বুদ্ধি করে বলে যে ফারহানের চোখ বেশি জ্বলতেছে, তাই একটু দেখে আসতে। ফারিহা বিরক্ত মুখ নিয়ে ফারহানের রুমে যায়। গিয়ে দেখে রুমে কেউ নেই। হঠাৎ দরজা লাগানোর শব্দ পেয়ে সেই দিকে তাকায়। রুমে ড্রিম লাইট জ্বলতেছে। ফারহান ফারিহার দিকে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে বলতে থাকে, এই তুই এই জিনিসটার 2টা দাগ ওঠানোর দায়িত্ব নিবি? তুই কি তোর পেট ফোলানোর দায়িত্ব দিবি আমাকে? তারপর টুকুস করে আকাশ থেকে একটা পরী হয়ে তোর কোলে আমার মেয়ে নেমে আসবে। দেখ না এই কিটটা ফাঁকা আছে, তুই চাইলে 2টা দাগ ওঠানোর দায়িত্ব নিতে পারি আমি। কি বল, দিবি সেই দায়িত্ব? ফারহানের এমন প্রপোজ পেয়ে ফারিহা হাসবে না কাঁদবে বুঝতে পারে না। কেউ প্রেগনেন্সির কিট দিয়ে প্রপোজ করে? সিরিয়াসলি? তাছাড়া ফারিহা কিটটা রাতে তার বড় মামার ছেলের বউয়ের কাছে দেখেছিল। ফারিহা তখন বলেছিল, ভাবি এটা কি? তখন ওর ভাবি বলেছিল যে বাচ্চা আসছে কিনা তার কিট। ফারিহা এবার নিজেকে আটকাতে না পেরে ফারহানের পায়ের কাছে বসে। মাটিতে গড়াগড়ি দিতে দিতে হাসতে থাকে। ফারহান বেচারা মুখ ছোট করে নিয়ে বসে আছে। এটা কই থেকে আনলে ভাইয়া? এটা তো ভাবির রুমে দেখছিলাম, প্রেগনেন্সির কিট এটা তো, তাই না? ও তাহলে চিনিস কি এটা? আমি ভাবলাম চিনিস না। কি করার, কি দিয়ে প্রপোজ করবো বুঝতেছিলাম না। তাছাড়া সবাই তো ফুল দিয়ে রিং দিয়ে প্রপোজ করে, তাই আমি ভিন্নভাবে প্রপোজ করলাম আর কি। ফারিহা ফারহানের দিকে তাকিয়ে উঠে বিছানায় বসে। প্রপোজ কথাটা বারবার কানে বাজতে থাকে তার। ফারহান তাকে প্রপোজ করেছে, এটা নিছকে মজা ছাড়া অন্য কিছু না। ফারহান আবার সেই জায়গা থেকে উঠে ফারিহার পায়ের সামনে এসে বসে, আবার বলে, উইল ইউ ম্যারি মি ফারিহা? হ্যাঁ, এবার হুট করে কেঁদে দেয়। সেটাকে মজা ছাড়া কিছুই ভাবতে পারতেছে না। আর ফারহান ভাইয়া এটা নিয়ে তার সাথে মজা করতেছে কেন? তার ভাইয়া তো জানে না ফারিহা তাকে সত্যি অনেক ভালোবাসে। ফারিহার কান্নার কারণ ফারহান বুঝতে পারে না। এখানে কান্না করার কি আছে? সে কি তাহলে ভুল ভাবছে? ফারিহা কি তাহলে তাকে ভালোবাসে না? এসবের মানে কি ফারহান ভাই? মজা করার একটা লিমিট আছে। এই মাঝরাতে তুমি আমার সাথে মজা করতে লাগছো? সিরিয়াসলি ফারহান ভাই, সবকিছুর একটা লিমিট থাকে, সেটা তুমি ক্রস করতেছো। ফারিহা এটা মজা না, সত্যি বলতেছি। আই লাভ ইউ ফারিহা, আই রিয়েলি লাভ ইউ। আমি না বুঝে বোকার মতো তনুজার সাথে রিলেশনে গেছিলাম। দেখ, সেটা সম্পূর্ণ ভুল ছিল। আমাকে বোঝার চেষ্টা কর, আমি তোকে সত্যি ভালোবাসি। তনুজার সাথে আমার ব্রেকআপ হয়েছে, আমি নিজে ব্রেকআপ করছি। আমাকেও 2 দিন পর পর ছেড়ে দিবে না, এটার কি গ্যারান্টি আছে ভাইয়া? তাই প্লিজ, আমি অনেক ছোট, তোমার মায়া জড়াতে চাই না, নিজের স্বপ্নকে শেষ করতে চাই না। আমি কত ইমোশনাল তুমি জানো? তাহলে এটা কি করে করতে পারলে তুমি ভাইয়া? দূর পাগলি, সত্যি মজা করিনি তোর সাথে আমি কখনো ছেড়ে যাব না, প্রমিস। বিলিভ মি তনুজা, মোহ ছিল, তোকে সত্যি ভালোবাসি আমি। তুই তোর সব স্বপ্ন পূরণ করতে পারবি, কথা দিলাম। আমি তোর পাশে থাকবো, কখনো বিয়ের জন্য চাপ দিব না। তুই না ডাক্তারি পড়বি, তুই তোর স্বপ্ন পূরণ করার পর না হয় আমরা বিয়ে করব। ফারিহা কিছু বুঝতে পারতেছে না সে কি করবে। এটা সত্যি হলেও রিলেশনে এখন জড়ানোটা কি ঠিক হবে তার? ফারিহা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। রুম থেকে বের হয়ে যায়। ফারহান ওখানে হাঁটুতে মাথা গুজে কেঁদে ওঠে। সে তো সত্যি ফারিহাকে ভালোবাসে, আর ফারিহা তাকে রিজেক্ট করে দিয়ে চলে গেল। ফারিহা রুমে গিয়ে বসে পড়ে। নিজেরও কান্না পায় খুব। সে এটা মানতে নারাজ। মেরিন এখনো ঘুমোয়নি, তাই উঠে ফারিহার দিকে তাকায়। কি হয়েছে বোঝার চেষ্টা করে। মেরিন এবার উঠে ফারিহাকে জড়াই নিয়ে বলে, কি হয়েছে? ভাইয়া না তোকে প্রপোজ করার কথা ছিল? প্রপোজ করে নাই নাকি রে? এই ভাইয়াটাও তোকে ভালোবাসে, অথচ বলতে পারতেছে না। তুই বলে দে ফারিয়া, তুইও তো ভাই ভালোবাসিস। এত অভিমান ভালো না। কখন কি করে বসে ভাইয়া কে জানে। মানে ফারহান ভাইয়া সত্যি সত্যি আমাকে ভালোবাসে? ভাইয়া তো আমাকে প্রপোজ করেছে, মজা ভেবে আমি চলে আসছি তোরে। কি? তাড়াতাড়ি যা, ভাইয়া আবার রেগে কিছু করে না বসে। পাগল মেয়ে একটা। যা তুই এখান থেকে তাড়াতাড়ি। আজকে আমাকে আর বিরক্ত করবি না, ঘুমাবো আমি, টাটা। ফারিহাকে রুম থেকে ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দেয়। ফারিহা চোখের পানি মুছে ফারহানের রুমে যায়। গিয়ে দেখে ফারহান হাঁটুর ভাঁজে মুখ গুজে আছে। ফারিহা দরজা লাগিয়ে সেদিকে এগিয়ে যায়। ফারহান নিজের ধ্যানে থাকায় কিছু বুঝতে পারে না। হুট করে বুঝতে পারে কেউ তাকে জড়াই নিচ্ছে এইভাবেই। সবাই ভালো থাকুন।